আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি আমরা প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি। তোমরা যারা যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের খুব আতঙ্কের একটা নাম হচ্ছে ইংরেজি রিটেন। সো ইংলিশ রিটেনে কোন কোন টপিক আছে এই জিনিসটাও তোমরা অনেকেই জানো না। সো আজকে ভাই তোমাদেরকে কথা বলছিলাম যে আমাদের প্রাইভেট ব্যাচে তোমরা যারা যারা আছো তোমাদের জন্য ইংরেজি লিখিত অংশ দুইটা ক্লাস থাকবে। যে দুইটা ক্লাস করলে তুমি লিখিততে ইংরেজি যে 20 মার্ক আছে এই 20 মার্ক মোটামুটি তুমি আয়ত্ত করে নিতে পারবা। সো আমি এই 20 মার্কটা হচ্ছে আমাদের ইংলিশ রিটেনে, যেটা আমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। প্রথমত বিষয় হচ্ছে আমরা অনেকেই জানিও না যে ইংলিশ রিটেনে কি কি আছে। মানে আমার বিশেষ করে বি ইউনিটে ইংলিশ রিটেনে কি কি আছে আমরা অনেকেই মোটামুটি এই জিনিসটা জানিও না। সো এই জিনিসটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। মানে আগে তো আমাদেরকে জানতে হবে যে আমাদের ইংরেজি রিটেনে কি আছে, এরপরে এই জিনিসগুলো পড়তে হবে কিভাবে এবং পড়বো কোন জায়গা থেকে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আমি শুরুতে একটু দেখে নিব সাউন্ড হতে সবকিছু ক্লিয়ার আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাস কন্টিনিউ হবে। কে ক্লাস নেবে সেটা হচ্ছে পরের বিষয়, বাট 1 মিনিট আমি সময় নেব। 1 মিনিটের মধ্যে যেহেতু আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস হচ্ছে, সো এই ক্লাসটা তার শেয়ার করার কোনো ইয়ে নাই। বাট তোমাদের যে সকল বাকি সকল ফ্রেন্ড আছে সবাইকে একটা কষ্ট করে মেনশন দিয়ে দাও। আমি একটু মেনশন দিয়ে দিচ্ছি একটু। ওকে ওকে। এবং আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে একটু আর্লি করে টেলিগ্রাম গ্রুপে একটু শেয়ার করে দিচ্ছি। ওকে 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 ওকে। তোমরা প্রত্যেকে একটু জাস্ট বাকিদেরকে মেনশন দাও, কারো শেয়ার করা লাগবে না, বাকিদেরকে একটু মেনশন দিয়ে দাও। ওকে 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 ঠিক আছে। ভাইয়ার কথা না বাড়াই, ইনশাল্লাহ আমাদের ক্লাসটা খুব দ্রুত শুরু হয়ে যাবে। ইংলিশ রিটেন নিয়ে তোমাদের অনেকের মধ্যে একটা আতঙ্ক ছিল, বাট আই থিঙ্ক এই আতঙ্কটা থাকবে না, খুব দ্রুতই এই আতঙ্কটা চলে যাবে। ওকে 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 ওকে। আমি দেখতে পাচ্ছি সবকিছু ক্লিয়ার আছে, আমি দেখতে পাচ্ছি সবকিছু ক্লিয়ার আছে। ওকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ইংলিশ যেহেতু সাজেশন দিচ্ছেন তাহলে জিকে সাজেশনটা দিন। এটা বিষয় হচ্ছে আমি আসলে কখনো জিকে পড়ি নাই, যার কারণে আমি জিকে জানিও না। মানে জিকে সম্পর্কে আমার কোনো ধারণা নাই। একটা সাজেশন দিলে তো হলো না, একটা অ্যানালাইসিস করে সাজেশন করে দিতে হয়। ওকে ঠিক আছে, আর কথা না বাড়াই। আমি আর কথা না বাড়াই, তোমরা যারা যারা যেখান থেকে যুক্ত হইছো প্রত্যেককেই কনগ্রেচুলেশন। আসো ইংলিশ রিটেন সাজেশন বিশেষ করে স্পেশালি ওদের জন্য, তোমার যারা বি ইউনিটের ওদের জন্য হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট। আমি সি ইউনিট যারা যারা আছো তোমাদেরও রিটেন আছে এবং তোমাদের রিটেনে হচ্ছে তোমার ট্রান্সলেশন থাকে, এগুলো দেখাবো এবং পিন পয়েন্ট ইরোর থাকে, মানে সেন্টেন্স কারেকশন বা ইরোর কারেকশন যেটাকে বলে, এই জিনিসগুলো থাকে। বাট আমি প্রথমত একটু বি ইউনিটের রিটেনটাকে একটু দেখিয়ে নিচ্ছি। সেখানে বি ইউনিটের রিটেনে কি কি থাকে আমি যদি একটু দেখার ট্রাই করি। বি ইউনিটের রিটেন আমার কি কি থাকে দেখো তো। আমি আগে তোমাদেরকে আগে সাজেশনটা দিচ্ছি, এরপরে তোমাদের বাকি আলাপ, মানে তোমরা কি কি পড়বা, কে পড়াবে না পড়াবে এগুলো যাই হবে এটা হচ্ছে পড়ার আলাপ। বাট বিশেষ করে আগে ইংলিশ রিটেন আমার কি কি দেখা লাগবে আমরা এটা একটু ভালো করে দেখবো। এই জায়গায় আমি তোমাকে বলি তোমাদের ইংলিশ রিটেনে মার্ক কত। ইংলিশ রিটেনে মার্ক হচ্ছে 20 মার্ক। ইংলিশ রিটেনে তোমাদের মার্ক কত বলো তো? ইংলিশ রিটেনে মার্ক হচ্ছে 20 মার্ক। এই 20 মার্ক কোন জায়গা থেকে আসবে? প্রথম কথা আমি বলি প্যারাগ্রাফ থেকে। এখানে কয়টা স্টার দিছি গণত কে গুনতে পারবা? আমি প্যারাগ্রাফের মধ্যে কয়টা স্টার দিছি। আমার যদি কিবোর্ডে আরো থাকতো তাহলে আমি আরো টিপতাম, বুঝছো? মানে এটা কি বলে, কিবোর্ডের বুতাম টিপি টিপি আমি কি দিতাম? স্টার চিহ্ন দিতাম, যত বেশি সাধ্য ছিল। এর কারণ ছিল কারণ প্যারাগ্রাফটা আমার এই বি ইউনিটের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে আমার 10 মার্ক আসবে। কয় মার্ক বলো তো? 10 মার্ক। অর্থাৎ একটা প্যারাগ্রাফ দিবে এবং এই প্যারাগ্রাফটা তোমাদেরকে 10 মার্কের একটা প্যারাগ্রাফ দিতে বলবে। তাহলে এই প্যারাগ্রাফ আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কাদের জন্য? বি ইউনিটের জন্য। নাম্বার 2 হচ্ছে সেন্টেন্স মেকিং। এই জায়গায় স্টার কটা দিছি গণ? মানে বি ইউনিটে অলওয়েজ এক জায়গা থেকে প্রশ্ন আসে সব সময়, প্রত্যেকটা বছর, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। নাম্বার 2 98% ইম্পর্টেন্ট, প্যারাগ্রাফ থেকে 2% কম ইম্পর্টেন্ট। অর্থাৎ নাম্বার 2 ইম্পর্টেন্ট হচ্ছে সেন্টেন্স মেকিং। এই জায়গা থেকে 90% সময় আমার বি ইউনিটে প্রশ্ন আসে। এরপরে আমি তোমাদেরকে বলি কেউ যদি মানে বি ইউনিটের ইংলিশের জন্য জাস্ট এই দুইটা জিনিসও পড়ে যায় তার অ্যাটলিস্ট 10 থেকে 15 মার্ক হুবহু কমন চলে আসবে এই জায়গা থেকে। নাম্বার 3 স্টোরি রাইটিং, এইটাও মাঝে মাঝে আসে। এই স্টোরি রাইটিংটা আমাদেরকে পড়তে হবে। নাম্বার 4 হচ্ছে এক্সপ্লেনেশন। এই এক্সপ্লেনেশন হচ্ছে তোমার টেক্সট বুক ভিত্তিক, মানে তোমার যদি ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা আছে ওই বইতে যে টেক্সট পেপার আছে ওই টেক্সট পেপার থেকে যে গুরুত্বপূর্ণ কিছু তোমার লাইন তোমাকে তুলে দিবে, যে একটা লাইন দিয়ে বলবে এটাকে এক্সপ্লেন করো, এরকম। মানে ইংলিশ ফার্স্ট পেপার থেকে আসে। সো এটা ফার্স্ট পেপার না পড়লে এটা আসলে পারাটা কষ্টকর।
এই জিনিসটা আমি না বলি। আর এরপরে উইথ ক্লু আসতে পারে, এগুলো তোমরা এইচএসসি দেখছো। আর ট্রান্সলেশনটা হচ্ছে তোমার সি ইউনিটের জন্য খুব ইম্পর্টেন্ট। ট্রান্সলেশন থেকে সি ইউনিটে তোমার 8 মার্ক আসবে, তো বুঝো এটা কতটা গুরুত্বপূর্ণ। এবং বি ইউনিটে মাঝে মাঝে একটা প্যাসেজ ট্রান্সলেশন দিতে পারে, তবে এই উইথ ক্লু এবং ট্রান্সলেশনটা বি ইউনিটে কম আসে। বি ইউনিটের জন্য ফরজে আইন যেটা, বি ইউনিটের জন্য হচ্ছে ফরজ টপিক হচ্ছে প্যারাগ্রাফ, এই জায়গা থেকে 10 মার্ক আসবে। আর সেন্টেন্স মেকিং থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 98%, খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ যদি সবকিছু ঠিক থাকে সেন্টেন্স মেকিং থেকে কোশ্চেন আসবে। আর তোমার স্টোরি রাইটিং আসতেও পারে, বাট এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। তো এই তিনটে সবচেয়ে ইম্পর্টেন্ট। এক্সপ্লেনেশনটাও পড়বা, আর বাকি দুইটা পড়ে গেলে ভালো, না পড়লে খুব একটা মানে একদম ফুল রিস্ক থাকার জন্য, রিস্ক ফ্রি থাকার জন্য এগুলা। তাহলে বলো তো রিটেন কি বুঝতে পারছো আমরা কি কি পড়বো? ভাইকে একটু বলো তো রিটেনের জন্য আমরা কি কি পড়বো, তোমরা কি এতটুকু বুঝতে পারছো? ভাইকে বলো তো রিটেনের জন্য আমরা কি কি পড়বো, তোমরা কি এতটুকু বুঝতে পারছো? ভাইকে বলো তো রিটেনের জন্য আমরা কি কি পড়বো, তোমরা এতটুকু বুঝতে পারছো? ভাইকে আগে এটা এনশিওর করো। মানে আমার রিটেনের জন্য কি কি পড়া লাগবে, আমাকে আমার এই জিনিসটা তাকে বুঝতে হবে আমাকে, যে ভাই রিটেনের জন্য আমরা এই জিনিসগুলো পড়বো। আমরা সবাই ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ফাইন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ফাইন। ওকে 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 ওকে, আশা করি আমরা প্রত্যেকে ক্লিয়ার। নাও এখন আসো 1 নাম্বার টপিক। 1 নাম্বার টপিকটা হচ্ছে আমার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কি, কাকে বলে, এই জিনিসগুলো যদি এখন আমার বুঝাতে হয়, খুবই 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 অন্যায়, খুবই অন্যায়। আসো এখন এই প্যারাগ্রাফটা আমি তোমাদেরকে একটু বলি। প্যারাগ্রাফের 2 ধরনের প্যারাগ্রাফ থাকে। কয় ধরনের বলো তো? 2 ধরনের। একটা হচ্ছে টেক্সচুয়াল প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে নন টেক্সচুয়াল প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কয় ধরনের থাকে বলো তো? প্যারাগ্রাফ থেকে 2 ধরনের, একটা হচ্ছে টেক্সচুয়াল আর একটা হচ্ছে নন টেক্সচুয়াল। টেক্সচুয়াল কোনগুলো? অর্থাৎ তোমার যে ইংলিশ ফার্স্ট পেপার যে বই আছে, ওই বই থেকে, ওই বইয়ের বেসিসে, মানে ওই বই থেকে অথবা ওই বইয়ে যে টপিকগুলো আছে, ওই টপিকগুলো দিয়ে বলবে এটা প্যারাগ্রাফ লেখো। এরকম তোমার নন টেক্সচুয়াল প্যারাগ্রাফ থাকতে পারে। সো এই টেক্সচুয়াল প্যারাগ্রাফটা মোটামুটি প্রায় সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। সো এখন এই প্যারাগ্রাফ কোনগুলো পড়বা তোমরা, এই জিনিসটার জন্য ভাই তোমাদেরকে একটা প্যারাগ্রাফের সাজেশন দিলাম। টেক্সচুয়াল গুলা, যে টেক্সট বুক, যেমন ফক মিউজিক, নেলসন ম্যান্ডেলা, এগুলো তোমার কি তোমাদের টেক্সট বুকে আছে। সো এই জায়গাটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভাই যেগুলোতে স্টার দিচ্ছে, এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। হিউম্যান রাইটস, কেন? কারণ হিউম্যান রাইটস মানে কি? মানবাধিকার। বর্তমানে আমাদের মানবাধিকার বলো, ভোটাধিকার বলো, এই বিষয়গুলো কিন্তু টান টান উত্তেজনা আছে। সো আসতে পারে। এরপরে এডুকেটেড ম্যানার প্রায় সময় আসে, এবং খুব একটা হট টপিক ড্রিম। এই জিনিসটা ভালো করে পড়বা, কারণ এই ড্রিম থেকে আমার প্রশ্ন আসে। এরপরে ফক মিউজিক, এই জিনিসটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো ভাই এরপরে দ্য বিউটি অফ সি ডটার কুয়াকাটা, এটাও পড়বা। এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট পেপার টেক্সচুয়াল প্যারাগ্রাফ। সো তোমরা যারা যারা প্যারাগ্রাফ কি কি পড়বো এই জিনিসটাই জানো না, তাদের জন্য আমি প্রথমে সাজেশন দিলাম যে টেক্সচুয়াল প্যারাগ্রাফ এই জায়গাগুলো পড়বা। ওকে ফাইন, তাহলে টেক্সচুয়াল প্যারাগ্রাফগুলো আমরা ক্লিয়ার। আই থিঙ্ক ক্লিয়ার। এখন আসো ভাই, টেক্সচুয়ালের পরে হচ্ছে আমার নন টেক্সচুয়াল। কোনগুলো বলো তো? নন টেক্সচুয়াল। আসো এখন এই নন টেক্সচুয়াল যেগুলা, এই বছর মানে আমার যেটা মনে হয়, তোমার এই বছর তোমার এই যে নন টেক্সচুয়াল, দেখো আমি নন টেক্সচুয়ালের আগেও কয়েকটি স্টার মারছি, পরেও কয়েকটি স্টার মারছি। এটার কারণ কি? কারণ হচ্ছে আমার যেটা তোমার মানে এটাকে কি বলে, মানে যেটাকে ধারণা বা আইডিয়া বলো, বা আমরা অনেক কিছু গেস করে বলে ফেলতে পারি না, আমার কাছে মনে হচ্ছে এই বছরে নন টেক্সচুয়াল প্যারাগ্রাফ আসবে। মানে টেক্সচুয়াল না এসে নন টেক্সচুয়াল আসতে পারে। আর নন টেক্সচুয়াল থেকে আসলে যদি ইজি করে, মনে করো রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, এরকম ইজি প্যারাগ্রাফ গুলো, এগুলোতে এইচএসসি পড়ছো। বাট এইরকম না এসে নন টেক্সচুয়ালের মধ্যে যেগুলো তোমার কারেন্ট, মানে কি সাম্প্রতিক ইস্যু থেকে এই প্যারাগ্রাফটা আসার সম্ভাবনা খুব বেশি। আর এই সাম্প্রতিক গুলো কি কি ভাই তোমাকে দেখাচ্ছি। নাম্বার 1, দ্য রিসেন্ট স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ, মানে বর্তমান, মানে সাম্প্রতিক এলে বাংলাদেশের যে তোমার শিক্ষার্থীদের যে আন্দোলনটা হয়েছে, এই হেডলাইনে তোমার একটা প্যারাগ্রাফ তোমাকে বলবে এটা সম্পর্কে লেখো। অথবা এটার অপর নাম এটা আসতে পারে, জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে যে তোমার জুলাই বিপ্লব হয়েছে, এই বিপ্লব নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে পারো। অথবা তোমার এটার মানে প্রথমত এই প্যারাগ্রাফটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ অথবা স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ। এটা নাম্বার 2 হচ্ছে কোটা রিফর্ম মুভমেন্ট, মানে কি কোটা আন্দোলন আর কি। এই যে কোটা আন্দোলন যেটা,
এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট, মানে রিসেন্ট ইস্যুর মধ্যে। নাম্বার 3 হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, মানে কি অন্তর্বর্তীকালীন সরকার। কারণ আমরা খুব ভালো করে জানি এখন আমাদের দেশ কে চালায়, শেখ হাসিনা চালায় না খালেদা জিয়া চালায়, না, এখন আমাদের দেশ চালায় হচ্ছে তোমার অন্তর্বর্তীকালীন সরকার। সো এই ইন্টারিম গভর্নমেন্ট এটা হচ্ছে আমার 3 নাম্বার ইম্পর্টেন্ট। 4 নাম্বার হচ্ছে তোমার দ্য রোল অফ ডক্টর মোহাম্মদ ইউনুস ইন ওয়ার্ল্ড ইকোনমি, মানে যেহেতু ইউনুস সরকারকে এখন খুব আলোচনা সমালোচনা, ওই যে থাকবে না আর বাংলাদেশ। তো এই যে ইউনুসকে নিয়ে এখন মানে যে আলোচনা সমালোচনা কারেন্ট ইস্যুর মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা। সো এই মানে ইউনুসের মানে আন্তর্জাতিক মানে বিশ্ব অর্থনীতিতে, বৈশ্বিক অর্থনীতিতে আমাদের এই একজন ডক্টর ইউনুসের প্রভাব কতটুকু এটা নিয়ে তোমাকে বলতে পারবো, তার ভূমিকা কি এটা প্যারাগ্রাফ লিখতে পারো যদি সাম্প্রতিক থেকে আসে। এরপরে তোমার কোনটা অ্যাডভার্স ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া ইন স্প্রেডিং রিউমার মানে হচ্ছে তোমার কি গুজব। রিউমার মানে কি গুজব, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে গুজব ছড়ানো, এই প্যাসেজ এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। কারণ আমরা সবাই জানি বর্তমান বাংলাদেশে যে পরিমাণ গুজব, দুদিন পর পরে লাইলাতুল গুজবের রাইতে হয়, দুদিন পর পরে একটু রাতের 11টা বাজলে কি হয়ে যায়, থাকবে না আর বাংলাদেশ, আসিতেছে শেখ হাসিনা, এই যে একটার পর একটা। এরপর আবার গুজব একটা দেখি তোমার আসিফ নজরুল ভারতের দালাল কালকে বাংলাদেশকে বিক্রি করে দিবে। এই যে একটা গুজবের সরাসরি আমাদের দেশে কিসের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এগুলো হচ্ছে ভাইটাল ইস্যু, রিসেন্ট ইস্যু। এই জায়গা থেকে কি একটা প্যারাগ্রাফ দিতে পারে। তবে আমার যেটা মন বলে, আমার যদি সবকিছু যদি মানে মানে যদি তোমার সাম্প্রতিক থেকে কোশ্চেন প্যারাগ্রাফ দেয়, তুমি লিখে রাখিও কই এই যে কই এই যে কোটা রিফর্ম মুভমেন্ট, হয়তো এটা দিবে, নয়তো জুলাই রিভলিউশন দিব, আর নয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো একটা দিবে। সো আমরা সাম্প্রতিক থেকে কোন কোন প্যারাগ্রাফ গুলো পড়লো, সাম্প্রতিক থেকে কোন কোন প্যারাগ্রাফ গুলো আমরা পড়বো, আমরা কি ক্লিয়ার হয়েছে বলতো? সাম্প্রতিক থেকে কোন কোন প্যারাগ্রাফ গুলো আমরা পড়বো, আমরা ক্লিয়ার ভাইকে বলতো? সাম্প্রতিক থেকে আমরা কোন কোন প্যারাগ্রাফ গুলো আমরা পড়বো, আমরা ক্লিয়ার ভাইকে বলো? আই থিঙ্ক আমরা ক্লিয়ার। ওকে ফাইন, আসো এবার কোশ্চেন। হ্যাঁ, এই প্যারাগ্রাফের একটু তোমাকে আমি একটু কিছু জিনিস বলতে হবে এই জিনিস জায়গাতে। সেটা হচ্ছে যে জিনিসটা তোমাকে বলতে হবে, প্যারাগ্রাফ আমরা সবাই লিখতে পারি, বাট আমরা ভুল করব কোন জায়গাটা আমি বলি। যখন তোমরা কোশ্চেনটা হাতে নিবা, আমার কাছে তো প্রশ্ন আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আমার কাছে এই যে এই কোশ্চেন আমি বি ইউনিটে পরীক্ষা দিচ্ছি, তোমাদেরকে আমি একটু এই জায়গায় দেখাচ্ছি। এই কোশ্চেন আমি বি ইউনিটে পরীক্ষা দিচ্ছি, দেখো এখান থেকে দেখা যাচ্ছে যে ভাই 22 সেশনের পরীক্ষার্থী, মানে তোমরা ভাই 2 বেস জুনিয়র, মানে এই যে 22 সেশনে পরীক্ষা যখন দিছি ঠিক এইরকম একটা কোশ্চেন তোমাদেরকে দিবে। কোশ্চেনের এই জায়গাতে এই যে সবাই শেষে জেনারেল ইংলিশ রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন 10, এই জায়গায় একটা প্যারাগ্রাফ দিবে, এরপরে সেন্টেন্স মেকিং এরকম কিছু দিবে, মানে এরপরে দিছি এই যে এক্সপ্লেন বলছি না, দেখো অ্যাডোলেসেন্স ইজ এ টাইম, মানে অ্যাডোলেসেন্স এটাকে এক্সপ্লেন করো, আর এরপরে 5টা ওয়ার্ড দিছি, এরকম 5টা সেন্টেন্স। তো দেখে সেম টু সেম এইরকম কোশ্চেন গুলো তোমার দাবিতে আসে। এখন এটা তো মনে করো আমাদের কি, এটা তো মনে করো আমি কোশ্চেনটা হাতে নিলাম, এখন আমাদের ওএমআর এর পিছনে কিন্তু রিটেনটা থাকে। এখন আমরা যখন দেখছি 10 মার্কের জন্য, আমরা খাতাটা না খুলি, আমাদের মনে করো কি প্যারাগ্রাফের জন্য আমাদেরকে যে একটা জায়গা দিছে, আল্লাহ বিসমিল্লাহ পড়ি আমরা কি প্যারাগ্রাফ 10 মার্কের জন্য আইলে আমরা এক একজনের 3 পেজ 4 পেজ লেখার অভ্যাস। বাট মাথায় রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত প্যারাগ্রাফ 10 নম্বরের জন্য দিছে মাত্র 1 পেজ। তার মানে তোমাকে 1 পেজের মধ্যে লিখতে হবে, এবং 1 পেজে দেখো তুমি কিন্তু 2-3 পেজ লেখার মতো তোমার জায়গা নাই, তোমাকে হয়তো 1 পেজে দিবে, মানে এখন পর্যন্ত প্রতি বছর 1 পেজ দিয়ে আসছে। তো তোমার সেশনে 1 পেজ দিবে, আগে তুমি চেক করে নিবে তোমার খাতা কতটুকু দিছে, যদি 1 পেজ দেয় 1 পেজে লিখতে হবে, এর বেশি কিন্তু লেখা যাবে না। অনেকে কি করে শুরুতে অনেক বেশি লেখে আর ফিনিশিং দিতে পারে না, কারণ তার জায়গা থাকে না। সো এই জায়গায় হাবিজাবি বুজুং বাজুং না লেখে মূল কথাগুলা এই 1 পেজের মধ্যে তোমাকে মূল কথাগুলো ধরাতে হবে। তাহলে প্রথম জিনিস ক্লিয়ার, আমরা 1 পেজ থাকবে। এখন আমি তোমাকে বলি একটা প্যারাগ্রাফের 3টা অংশ থাকে। আচ্ছা 3টা অংশের আগে আমি তোমাকে আরেকবার বলি, তো অনেকেই কি করে প্যারাগ্রাফ ভাব সমস্যার মতো মনে করো প্রথমে 2 লাইন এক প্যারার মধ্যে লেখে, এরপরে মূল ভাব এরকম একটা প্যারার মধ্যে আলাদা করে লেখে, এরপর কনক্লুশন মানে উপসংহারটা এরকম একটা প্যারার মধ্যে লেখে। বাট না, এই জিনিস করা লাগবে না, প্যারাগ্রাফ একটা প্যারাই হবে, প্যারাগ্রাফের মধ্যে কোনো ভাগ হবে না। প্যারাগ্রাফ মনে করো তুমি এক লাইন এভাবে লিখছো, এরপর এখানে থামে, আবার এখান থেকে না, এরকম করলে মার্ক কাটে দিবে। 1 প্যারা মানে পুরো প্যারাগ্রাফে তোমার একটা প্যারা থাকতে হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইকে বলো?
এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাই কেবল আসো, আই থিঙ্ক আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এরপরে যখন তুমি একটা প্যারাগ্রাফ লিখবা, যেই টপিকে প্যারাগ্রাফটা আসবে ওই টপিকের মূল কথাটা একটু লিখবে, এরপরে তুমি এটাকে বিস্তৃত করবা, শেষে দিয়ে তুমি এটাকে কনক্লুশন করে দিবা। এই জিনিসগুলো আমরা সবাই জানি। আসো এখন আমি তোমাদেরকে একটা প্যারাগ্রাফ দেখাচ্ছি ভাই, তোমাদেরকে একটা প্যারাগ্রাফ দেখাচ্ছি, সেটা হচ্ছে খুব রিসেন্ট। দেখো কোটা রিফর্ম মুভমেন্ট, এই যে খুব আমি তোমাদেরকে সাম্প্রতিক প্যারাগ্রাফ গুলো দেখো আমি তোমাদের দেখাচ্ছি। কোটা রিফর্ম মুভমেন্ট মানে কোটা আন্দোলন আর কি এটা। এখন এই প্যারাগ্রাফটা তোমরা মিলে নিও, যদি মানে আল্লাহ রহমত থাকে এই প্যারাগ্রাফটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসবে। কোনটা? কোটা রিফর্ম মুভমেন্ট। আসো এখন এই প্যারাগ্রাফটা যখন তুমি লিখবা, শুরুতে লিখবে কিভাবে, দ্য কোটা রিফর্ম মুভমেন্ট ইন বাংলাদেশ বিগেন অ্যাজ দ্য প্রোটেস্ট এগেইনস্ট দ্য রিজার্ভেশন সিস্টেম ফর গভর্নমেন্ট জবস। মানে গভর্নমেন্ট মানে কি, সরকারের যে রিজার্ভেশন মানে কি, মানে একটা পালিত যে একটা সিস্টেম রয়েছে মানে চাকরির ক্ষেত্রে, হুইচ ওয়াজ আনফেয়ার, যেটা খুবই অনৈতিক, ইললিগ্যাল বা আনফেয়ার, অযৌক্তিক, এটার বিরুদ্ধে মানে একটা মুভমেন্ট হয়েছে বা একটা প্রোটেস্ট হয়েছে, প্রতিবাদ হয়েছে, এটাই হচ্ছে আমার কোটা আন্দোলন। দ্য মুভমেন্ট ইনিশিয়ালি গেইনড, বা তুমি এখানে যদি কঠিন লাগে, দ্য মুভমেন্ট ইনিশিয়ালি মানে কি শুরু, একবারে প্রারম্ভিকভাবে শুরু হয়েছে, প্রমিনেন্স ইন 2018, তুমি যদি সহজ করে লেখো, দ্য মুভমেন্ট স্টার্টেড ইন 2018, হ্যাঁ, হোয়েন স্টুডেন্টস এন্ড জব সিকার, মানে ছাত্ররা এবং জব সিকার মানে কি যারা চাকরি প্রত্যাশীরা, জব সিকার protested the allocation 56% government jobs of various quota, মানে কি সরকারি চাকরির মধ্যে 56% যে কোটা দিয়ে রাখছে, অ্যালোকেশন মানে কি কোটা দিয়ে রাখছে, ইনক্লুডিং ডিসেন্ডেন্টস অফ ফ্রিডম ফাইটার, মানে কি ওখানে তোমার মুক্তিযোদ্ধার নাতিপুতি যেগুলো আছে ওদেরকে জন্য কোটা দিয়ে রাখছে, ওয়ামেন মেয়েদের জন্য কোটা দিয়ে রাখছে, ইন্ডিজিনাস কমিটি একটা কমিটির জন্য, আরো কিছু পিপল ডিসএবিলিটি যেগুলো তোমার অক্ষম, চোখে দেয় না, কানা, ল্যাংলা, লুড়া, এরপরে তোমার কি এগুলোর বিরুদ্ধে কোটা দিয়ে রাখছে। এইগুলোর বিরুদ্ধে আমরা কি আন্দোলন করেছি 2018 সালে। প্রোটেস্টার্স আর্গু মানে দাবি করেছিল দ্যাট দিস সিস্টেম রেস্ট্রিক্টেড অপরচুনিটি ফর কোয়ালিফাইড ক্যান্ডিডেট, মানে কি কোয়ালিফাইড ক্যান্ডিডেট মানে কি যারা তোমার কোয়ালিফাইড, বুঝো না, মানে আমি তো এগুলো সব ইংলিশই বুঝি ভাই, বাংলিশ বুঝি না। কোয়ালিফাইড পিপল মানে কি, মানে যোগ্য লোকদেরকে কি করে, রেস্ট্রিক্টেড করে, মানে বাধা দেয়, মানে যোগ্য ব্যক্তি চাকরির জন্য বাধা দেয় কোটা, কারণ 56% তারা দখল করে রাখছে। এই যে কথাগুলা আমি অনেক কষ্ট করে, এই ইজি ভাষাগুলা তোমরা দেখো, তোমাদের কাছে যাদের বই আছে, আমি জানি না বইতে প্যারাগ্রাফটা দেওয়া আছে কিনা, যদি থাকে ভাষা অনেক কঠিন করে দেওয়া আছে, যদি থাকে ভাষা অনেক কঠিন করে দেওয়া আছে ভাই। এই জায়গায় যেটা ট্রাই করছে একদম ইজিলি, যে কোটা আন্দোলন শুরু হয়েছে কবে, 18 সালে শুরু হয়েছে, এটা কিসের কোটাটা, কিসের আন্দোলন বা কিসের বিরুদ্ধে, কারণ যোগ্য ব্যক্তির স্থান পায় না, এরকম দেখো খুব ইজি ভাষাগুলো। ইন 2024 দ্য মুভমেন্ট স এ রেসুরেন্স ফলোইং ডিসিশন টু রেসিস্টেড সার্টেন কোটা পলিসি, এরপরে স্পার্কিং ওয়াইড স্পেট, মানে এই যে কোটার বিরুদ্ধে আন্দোলনগুলো শুরু হয়েছে, এরপরে কিভাবে কি, মানে অনেক ইজিলি দিছে ভাই তোমাদেরকে এই জায়গাতে। হয়তো যে ওয়ার্ডটার মিনিং বুঝবো না, এটা একটু জাস্ট ডিকশনারিতে দেখবা, কেমন। এরপরে 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 দেখো কই 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 আচ্ছা, কুইকলি স্প্রিড দ্য প্রোটেস্টেড কুইকলি স্প্রিড, মানে এই দাবিটা বা 2024 সালে যে কোটার বিরুদ্ধে যে দাবিটা, এটা কুইকলি স্প্রিড মানে অনেক বেড়ে গেছে ন্যাশন ওয়াইড, জাতিগতভাবে, উইথ পার্টিসিপেন্টস অর্গানাইজিং র্যালিজ এন্ড ডেমনস্ট্রেশন ডেসপাইট ফেসিং, এই যে মনে করো যে বিষয়গুলা এবার তুমি নিজের মতো করে এখানে লিখতে পারবা। দেখো আমি তোমাকে এই জিনিসটা দেখাচ্ছি, মানে এটা এক পেজ লিখতে হবে, বেশি লেখা যাবে না, মাথার একটা এক পেজ। আমি তোমাকে এই কোটা আন্দোলন একটা প্যারাগ্রাফ প্রথমে দিছি না, এরপরে দেখো আমি আবার তোমাকে এই কোটা আন্দোলনের আরেকটা প্যারাগ্রাফ দিছি, এখানে আমি ভাষাগুলো আরেকভাবে চেঞ্জ করে দিছি। এটা আমি কেন দিছি আমি তোমাকে বলি। এই জিনিসটা আমি করছি ওই কারণে, কারণ আমার মনে করো আমি যদি একটা প্যারাগ্রাফ দিই তোমাকে, মনে করো আমি তোমাকে ওইটা দিছি, ফার্স্ট যেটা দিছি, ফার্স্টে আমি তোমাকে যেটা দিছি ওইটা তোমার কাছে কঠিন মনে হতে পারে, এটা কঠিন মনে হলে তুমি সেকেন্ডটা পড়ো, সেকেন্ডটা একবারে ছোট আর ইজি করে লেখা আছে। দ্য কোটা রিফর্ম মুভমেন্ট ইন বাংলাদেশ বিগেন বিকজ মেনি পিপল বিলিভড দ্য কোটা সিস্টেম ফর গভর্নমেন্ট জব, মানে ওয়াজ আনফেয়ার, মানে কোটা সিস্টেমটা খুবই অনৈতিক। দ্য সিস্টেম গেভ স্পেশাল প্রিভিলেজ সার্টেন গ্রুপস, মানে কিছু নির্দিষ্ট গ্রুপকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। সো তুমি তোমার মতো করে লেখো ইন 2018 মানে ইন 2018, এরকম তুমি তোমার মতো করে লেখো। জাস্ট ভাষাটা এখানে একটা মুখস্থ করা লাগবে না, কোটা আন্দোলনের কাহিনী তুমি জানো না, জাস্ট এখান থেকে একটু তুমি একবার দুইবার পড়ো বা 3-4 বার পড়ো, পড়ে তুমি আবার খাতার মধ্যে নিজে লেখো। এই আমি যেগুলো দিচ্ছি এগুলো প্রত্যেকে মাস্ট বি লিখবা। তাহলে বুঝতেছো এই যে সাম্প্রতিক যেগুলো, এগুলা কষ্ট করে অন্যান্য জায়গা থেকে পড়া লাগবে না, প্রত্যেকটা জিনিস ভাই তোমাকে দিয়ে দিচ্ছে। এখানে ছোটটা পড়বো বড়টা পড়বো বিষয়টা এমন না,
আমরা প্যারাগ্রাফ মুখস্থ করব না, শুধু ধারণা নিব যে কোটা আন্দোলন এরকম এরকম সেন্টেন্সগুলো আমি লিখবো। কারণ পরীক্ষার হলে বসে বসে ধারণা আমি চিন্তা করবো, এত সময় আমার নাই। বাসা থেকে আমাকে ধারণা নিয়ে যেতে হবে, এই বাসা থেকে ধারণা নিবা, বাসার মধ্যে 1 পেজের মধ্যে লিখবা। কয় পেজে লিখবা বলো তো? 1 পেজের মধ্যে লিখবা এবং গুরুত্বপূর্ণ কথাগুলো লিখবা। বুং বাং, ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। ইট ইজ আমরা ভেবে লিখি না, ইট প্লেজ ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ, ইন আওয়ার উইকলি লাইফ, উই ক্যান চেঞ্জ দ্য কান্ট্রি। এরকম বুং বাং বুজুং বাজুং যেগুলো এইচএসসি তে লিখে পেজ ভরাইছো, এগুলো লিখবা না। একবারে কারেক্ট যে কথাটা আছে, মূল টু দা পয়েন্টে কথাগুলো একটু লিখবা। এরপরে দেখো কোটা আন্দোলনের পরে এরপর আমাদের যেটা আছে, এরপরে দেখো এরপর আরেকটা দিচ্ছি, জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ, মানে জুলাই বিপ্লব, বাংলাদেশের জুলাই বিপ্লব। এবার জুলাই বিপ্লব সম্পর্কে একটা প্যারাগ্রাফ দিছি, তুমি আবার লেখো দ্য জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ, এটা অলসো নোন অ্যাজ স্টুডেন্ট পিপলস আপ স্প্রিং, আপরাইজিং মানে কি, মানে গণ অভ্যুত্থানের বোঝায়। স্টুডেন্ট পিপল মানে ছাত্র জনতার এটা গণ অভ্যুত্থান। ওয়াজ এ সিগনিফিকেন্স প্রো ডেমোক্রেসি মুভমেন্ট দ্যাট টুক প্লেস ফ্রম July 1 to August 5। এটা তো আমরা সবাই জানি। তুমি চাইলে এটাকে মনে করতে পারো প্রো ডেমোক্রেসি, মানে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট যদি কঠিন লাগে তাহলে তুমি এটা কাটিয়ে দাও, এ সিগনিফিকেন্ট মুভমেন্ট দাও, এটা গুরুত্বপূর্ণ আন্দোলন, তাও তো হয়, ইজি। যেটা টুক প্লেস ফ্রম July 1 to August 5। এরপরে ইনিশিয়ালি স্পার্ক বাই স্টুডেন্ট প্রোটেস্ট এগেইনস্ট দ্য resistment of a country, কি এর এটা, ও সরি, কন্ট্রোভার্সিয়াল জব কোটা সিস্টেম। এই যে তো তুমি তোমার মতো করে লেখো, মানে ঘুরে ফিরে রিসেন্ট যা লিখবা তুমি, কোটা আন্দোলন লেখো, স্টুডেন্ট আন্দোলন লেখো, জুলাই বিপ্লব লেখো, সবগুলার কথা ঘুরে ফিরে সেম হবে। শুধু শুরুতে মানে যেই পার্টটা দিবে এই পার্টটা একটু লিখবা। মনে করো তোমার দিছে কি জুলাই রেভলিউশন, প্যারাগ্রাফ দিছে জুলাই রেভলিউশন নিয়ে, তুমি লিখছো কি স্টুডেন্ট মুভমেন্ট নিয়ে আগে শুরু করছো, যে দ্য স্টুডেন্ট মুভমেন্ট অন বাংলাদেশ স্টার্টেড 2018। তোমার তো স্টুডেন্ট মুভমেন্ট বলে না, তোমার বলছে জুলাই রেভলিউশন। সো তুমি আগে জুলাই রেভলিউশনটাকে এটাকে হাইলাইট করো। তোমাকে যদি কোটা আন্দোলন থাকে তাহলে তুমি আগে কোটা আন্দোলনকে হাইলাইট করো, এরপরে তুমি লেখো যে জুলাই মাসের কথা। তুমি যদি কোটা আন্দোলনের প্যারা আসে তুমি লিখছো জুলাই রেভলিউশনের কথা শুরুতেই, তাহলে তো হবে না। সো যেই প্যারাগ্রাফের নাম দিব ওইটা দিয়ে স্টার্ট করবা, ওকে ভাই। এরপরে ভিতরের কাহিনী সব সেম, তোমার মতো করে লিখবে, ঘুরে ফিরে এগুলো সব সেম, ওকে। মানে আমি, তোমরা চাইলে এগুলো তোমাদের বইতে থাকতে পারে, আমি জানি না আছে কিনা, বাট আমি ট্রাই করছি এগুলো একবারে ইজিলি সহজ ভাষায় তোমাদেরকে দেওয়ার জন্য, কেমন? কারণ আমরা জানি আমাদের বইয়ের ইংলিশ গুলো অনেক কঠিন, কেমন? আসো এরপর এটা বাকি ইয়েগুলা, ইন দ্য আফটারমাথ অ্যান ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ এস্টাবলিশ আন্ডার নোবেল। এই যে এরপর আন্দোলনের পরে কি হয়েছে, জুলাই মুভমেন্টে ডক্টর ইউনূস বসছে, এই জিনিসগুলো তুমি এখানে লিখতে পারবা। এরপরে আরেকটা যে দেখছো জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ, এটার ভাই আরেকটা দিছি, এটা এখানে শুরু করছে কি, জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ টুক প্লেস ইন 2024 স্টার্টিং অ্যাজ এ স্টুডেন্ট প্রোটেস্ট এগেইনস্ট এ জব কোটা সিস্টেম দ্যাট মেনি ফেল্ড ওয়াজ আনফেয়ার। দেখো মেনি ফেল্ড ওয়াজ আনফেয়ার, এটা তোমার কাছে একটু অন্যরকম মনে হবে, তুমি দাও দ্যাট ওয়াজ আনফেয়ার। দ্য মুভমেন্ট কুইকলি গ্রিউ as people across the country joined in the demand democracy and justice। মুভমেন্টটা জনসাধারণ আন্দোলনে পরিণত হয়েছে ডেমোক্রেসির জন্য, জাস্টিস ন্যায় বিচারের জন্য। ডেমোক্রেসি মানে কি, গণতন্ত্রের জন্য। এই জিনিসগুলো তুমি জানো না, তুমি সব জানো, শুধু এই কাহিনীগুলোর ইংলিশ টার্মগুলা একটু পড়ে নিবা, 2-3 বার দেখবা, বাসায় প্র্যাকটিস করবা, আর কিছুই না। তাহলে বুঝতে পারছো? বলো তো, বলো বুঝতে পারছো? মানে এই জিনিসগুলা তোমাদের বইতে অনেক কঠিন ভাষায় দেওয়া আছে। তো বই দেখলে আমাদের দাঁত ভাঙি যায়, বাবুরে কি আর লে আসছে এখানে। এই কারণে একটু ইজি ভাষা উঠে দিছি, কষ্ট করে এখান থেকে দেখবা। যদি এর পরেও কও ভাই আমার ইংলিশে প্রবলেম রিটেনে, আচ্ছা। এরপরে দেখো জুলাই, আসো এখন দেখো এটার এই নামও আসতে পারে সেম, জুলাই রেভলিউশন যে কথা, রিসেন্ট স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ, একই কথা। এখন মনে করো আসছে স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ, তুমি শুরুতে লিখছো জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ, এটা তো হইতো না। তাহলে শুরুতে তুমি স্টুডেন্ট মুভমেন্টের কথা লেখো, দ্য রিসেন্ট স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ ইজ নোন অ্যাজ জুলাই রেভলিউশন হুইচ ইজ অকার্ড ফ্রম July 1। আর অথবা তুমি লিখতে পারো এটা কোটা আন্দোলনের সাথে সামিল, শুরু হয়েছে তোমার কি কোটা দিয়ে, তোমার 2018 সালে কোটা আন্দোলন শুরু হয়েছে, সেটার ধারাবাহিকতা 2024 সালে আবারও কোটা আন্দোলন হয়েছে। এবার তুমি কোটা আন্দোলনের কথা লেখো, এবার তুমি জুলাই রেভলিউশনের কথা লেখো, এবার তুমি লেখো এরপর আগস্টের 5 তারিখ শেখ হাসিনা পালাই গেছে, ডক্টর ইউনূসের ছাত্ররা বসাইছে, এবার তুমি আগের যেগুলো আছে না এগুলো লেখো। শুধু প্রথম লাইনটা যেই টপিক আসবে ওই টপিক দিয়ে শুরু করবা। বুঝছো কিনা ভাইকে বলো তো? আসো এরপরে দেখো, এরপরে মনে করো এই যে ইন্টারিম গভর্নমেন্ট মানে কি, অন্তর্বর্তীকালীন সরকার। তুমি লেখো an interim government is a temporary administrative body
মানে কি টেম্পোরারি মানে কি, এটা তো আমরা সবাই বুঝি। টেম্পোরারি মানে কি, মানে যেটা আরে কেলা আমি তো টেম্পোরারি মানে টেম্পোরারি বুঝি, কি কমু এটা রে, আই থিঙ্ক তোমরা টেম্পোরারি বুঝো, মানে স্থায়ী না, সাময়িক। অ্যাডমিনিস্ট্রেটিভ বডি মানে কি প্রশাসনিক একটা বডি আর কি, মানে প্রশাসনিক সংস্থা এরকম, ফর্ম টু ম্যানেজ এ কান্ট্রি ডিউরিং এ ট্রানজিশনাল পিরিয়ড, কোনো একটা গুরুত্বপূর্ণ সময় অথবা ট্রানজেকশনাল সময়ে, ইম্পর্টেন্ট টাইমে, অফেন ফলোয়িং পলিটিক্যাল ক্রাইসিস, হইতে পারে এটা রাজনৈতিক সংকট আছে, হইতে পারে ইলেকশন নির্বাচন দেওয়ার জন্য, হইতে পারে বিপ্লব, এইরকম সময়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তো প্রথমে তুমি অন্তর্বর্তী সরকারের কথা লাগবে, এরপরে বাংলাদেশের কাহিনীতে ঢুকে দাও। An interim government was established in 2024 after the resignation of প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ডিউরিং দ্য জুলাই রেভলিউশন, মানে জুলাই রেভলিউশনে শেখ হাসিনা পালাই গেছে গা। তো তোমার কাছে রেজিগনেশন মানে কি রে ভাই, রিজিগনেশন মানে কি রিজাইন করা তার পদত্যাগের পরে, তো তুমি এটা কষ্ট লাগলে তুমি এটা দাও না, হোয়েন দা শেখ হাসিনা ফ্লেউড ইন ইন্ডিয়া, তুমি এভাবে লেখো। যদি তোমার কাছে রিজাইনেশন মানে কি পদত্যাগ করা কঠিন মনে হয়, তো তুমি লেখো না সেতে যে ফালাই গেছে ফ্লেউড ইন ইন্ডিয়া, তুমি এভাবে লেখো, এইভাবে লেখো, মুখস্থ করার কিছু নাই। এটা কঠিন মনে হলে তোমার যে শব্দ জিকে ইজি লাগে একে ঢুকে দাও, খুবই সিম্পল। ওকে, এরপরে দেখো তো, দ্য গভর্নমেন্ট লেড বাই নোবেল লটর মোহাম্মদ ইউনুস, মানে গভর্নমেন্টটাকে তুমি এটাকে লেড বাই যদি কঠিন মনে তো তুমি দেখো দ্য গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস, এটা লেখো। এরপরে ওয়াজ টাস্কড উইথ স্টেবিলাইজিং দ্য নেশন, ইমপ্লিমেন্টিং রিফর্ম অ্যান্ড অর্গানাইজিং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, মানে কি সে এটাকে একটা ফ্রি এবং মানে একটা ন্যায্য একটা ইলেকশন দিবে, এই জন্য গঠিত হয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট প্লে এ crucial role in maintaining order, ensuring transparency and preparing the groundwork for a permanent democratically elected government, মানে অন্তর্বর্তীকালীন সরকার একটা গণতান্ত্রিক একটা সুষ্ঠু নির্বাচনের সরকার যাতে হইতে পারে সেটার গ্রাউন্ড তৈরি করে দেয়। এগুলোকে খুব কঠিন, বাংলাটা মোটামুটি মনে রাখলে তুমি নিজে লিখতে পারবে এগুলো। আসো এরপরে দ্য প্রাইমারি ফোকাস ইজ অন ফরেস্টিং ট্রাস্ট এমং দ্য সিটিজেন এন্ড অ্যাড্রেসিং, বাকিগুলো এগুলো তোমরা পারবা আশা করি, মানে এগুলো আমি পড়ানোর কিছু নাই, আমি জাস্ট ভাই একটা কাজ করছি এই জায়গাতে তোমাদেরকে সহজ ভাষায় বিষয়গুলো উঠে দিছি, তোমরা একটু জাস্ট মানে কষ্ট করে বাসার মধ্যে একটু পড়বে আর কি। যদি এই কাজটা যদি না পারো দেখবা ওই দিন আফসোসে মরে যাবে। যদি দেখো ইন্টারিম গভর্নমেন্টে আসছে, কোর্ট আন্দোলনতে আসছে, জুলাই রেভলিউশন আসছে, স্টুডেন্ট মুভমেন্ট আসছে, সুফিয়ান ভাই ঠিকই পড়াইছে, আরে শুধু ক্লাসে না করলাম বাসার মধ্যে তো একবার লিখি না, বাসার মধ্যে যদি লিখতাম এখন তো বিদ্যুতের গতিতে সব উড়ে দূরে লিখতাম, প্যারাগ্রাফে 10-এর মধ্যে আমি 9 পেতাম, কেমন? ওকে, এরপরে ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে ভাই আরেকটা দিছি, আগেরকার কঠিন মনে হইলে ভাই ইয়ে পড়ো না, ছোট আছে। An interim government is a temporary government set up to manage the country during a period of change, যেখানে সরকার চেঞ্জ হয়, such as after a crisis or before election, অথবা ইলেকশনের আগে অথবা কোন একটা সংকট, ক্রাইসিস মানে কি কোন একটা সংকটের মধ্যে পড়লে ইন্টারিম গভর্নমেন্টটা কি তৈরি হয়। ইন বাংলাদেশ an interim government was formed in 2024 after Prime Minister Sheikh Hasina resigned ডিউরিং দ্য জুলাই রেভলিউশন, জুলাই বিপ্লব যখন সে পদত্যাগ করছে, তুমি পদত্যাগ দরকার নাই, সে তো পদত্যাগ করে নাই, তুমি দাও হোয়েন শেখ হাসিনা ফ্লিউড পালিয়ে গিয়েছে, এভাবে লিখবা ফ্লিউড, কেমন? রিজাইন দিবা না, সে পদত্যাগ করে নাই, সে পালিয়ে গেছে, তাহলে এটা কি দিবা? ফ্লিউড, এভাবে দিবা। এরপরে দিস গভর্নমেন্ট লেড বাই নোবেল লটার, মানে কি নোবেল প্রাপ্ত মোহাম্মদ ইউনুস ওয়াজ রেসপন্সিবল ফর কিপিং দ্য কান্ট্রি স্টেবল, মানে এই দেশটাকে শান্ত রাখছে ডক্টর ইউনুস। এই জিনিসগুলো ভাই তুমি লিখতে পারবা না, এগুলো ফরান লাগে আমার, কও আমি সহজ ভাষায় লিখে দিচ্ছি, সহজ ভাষায় বলছি, কষ্ট করে এই জিনিসগুলো, তবে এক পেজ লিখতে হবে, এই জিনিসটা আমরা প্রত্যেকে মাথায় রাখবো। ওকে ওকে ওকে, আসো এরপরে তারপরে কি আছে, এরপরে তোমার এই যে দ্য রোল অফ ডক্টর মোহাম্মদ ইউনুস ইন ওয়ার্ল্ড ইকোনমি, মানে ইউনুসের মানে বিশ্ব অর্থনীতিতে ইউনুসের অবদান কি, সেটা তুমি লেখো না। ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ এ রিনাউন্ড ইকোনমিস্ট অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রেনিউর। রিনাউন্ড ইকোনমিস্ট মানে কি? ইকোনমিস্ট মানে হচ্ছে, দেখো ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি, বুঝতে ভালো করে, আর ইকোনমিস্ট মানে হচ্ছে অর্থনীতিবিদ, এন্ড সোশ্যাল এন্টারপ্রেনিউর মানে সামাজিক উদ্যোক্তা, কারণ তার অনেক সোশ্যাল মানে সামাজিক অনেক কিছু আছে, সে গ্রামীণ ব্যাংকের আবার ক্ষুদ্র ঋণ এরকম অনেক কিছু আছে, এই কারণে সামাজিক একজন উদ্যোক্তা হু প্লেড এ ট্রান্সফরমেটিভ রোল। তোমার কাছে যদি ট্রান্সফরমেটিভটা মনে না আসে, পরীক্ষার মধ্যে লেখো হু প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল, হু প্লেড অ্যান সিগনিফিকেন্ট রোল, যেটা মনে হয় এটা বসাই দাও। এরপরে ইন দ্য গ্লোবাল ইকোনমি থ্রো হিজ ওয়ার্ক অন মাইক্রোফাইন্যান্স অ্যান্ড পভার্টি এলিভেশন। এলিভেশন অর্থটা ভাই আমিও জানি না,
তো তোমার কাছে কঠিন মনে হলে একটু ডিকশনারি সার্চ দাও। এখন পভার্টি মানে কি দারিদ্র, তার মানে এখানে বুঝেছে দারিদ্র দূরীকরণে বিশ্ব অর্থনীতিতে তার অবদান আছে। এরপরে দেখো ইন 2006 ইউনুস এন্ড হিজ গ্রামীণ ব্যাংক ওয়ার অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর পিওনারিং দ্য concept of microcredit which provides small loans to people in poverty। তাহলে এটা কি ভাই কঠিন জিনিস, মানে ইউনুস যে তার ক্ষুদ্র ব্যাংক বা তার ইয়েটা এই যে কি বলে গ্রামীণ ব্যাংক, এটা ক্ষুদ্র ঋণ দেয়, যার কারণে এটা 2006 সালে নোবেল প্রাইজ হয়েছে। সো ইউনুসের কাহিনীগুলো তুমি এখানে লিখতে পারবা, ইউনুসের কাহিনীগুলো তুমি লিখতে পারবা। জাস্ট ভাই তোমাকে অনেক ইজিলি এখানে দিয়ে দিছে, এই জিনিসগুলো করবা কেমন। এরপরে তোমার কোনটা আছে, এই যে দেখো ইউনুসের এই প্যারাগ্রাফটা আবার দিছি তোমারে, এবার ভাষা আর একটু চেঞ্জ করে দিছে। ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ এ ফেমাস ইকোনমিস্ট হু চেঞ্জ দ্য গ্লোবাল ইকোনমি উইথ হিজ আইডিয়া অফ মাইক্রো ক্রেডিট। হি স্টার্টেড গ্রামীণ ব্যাংক ইন বাংলাদেশ গিভিং স্মল লোন, মানে ক্ষুদ্র ঋণ দেয় টু দ্য পুয়ার পিপল স্পেশালি ওমেন, বিশেষ করে নারীদেরকে দেয়, সো দে কুড স্টার্ট বিজনেস এন্ড ইমপ্রুভ দেয়ার লাইফ, তারা বিজনেস শুরু করতে পারে এবং ইমপ্রুভ দেয়ার লাইফ, তাদের জীবনযাপন কি করতে পারে, ইমপ্রুভ করতে পারে, উন্নতি করতে পারে। দিস আইডিয়া হেল্পড মিলিয়নস অফ পিপল এসকেপ পভার্টি, মানে দারিদ্র দূরীকরণে এটা মিলিয়ন মিলিয়ন পিপলকে উপকৃত করছে। ইউনুস ওয়ার্ক অন মাইক্রোফিন্যান্স হ্যাজ inspired similar program around the world showing that helping people create their own business can boost economic growth। মানে ইউনুস মানুষকে দেখিয়ে দিয়েছে যে হেল্পিং মানে এই যে হেল্পিং পিপল মানে যারা সাহায্য নেয় এদেরকে যদি আমরা সাহায্য করি তাহলে মানে হেল্পিং পিপল ক্রিয়েট দেয়ার ওন বিজনেস, মানে তুমি যদি কাউকে সাহায্য করো এটা একটা তারও বিজনেস হবে, মানে এরকম কিছু। এই জিনিসগুলো তুমি মানে হি অলসো ইন্ট্রোডিউস দ্য আইডিয়া অফ সোশ্যাল বিজনেস, সামাজিক ব্যবসার তো সে ইয়ে করছে। এই জিনিসগুলো ভাই তোমরা লিখতে পারবা, মানে জাস্ট মানে ইউনুস বিশ্ব অর্থনীতি কি অবদান রাখছেন 2006 সালে নোবেল প্রাইজে। দেখো অনেক ইজি ভাষা না, আমার বলো তো ভাষাগুলোকে একবারে কঠিন, মানে কোনো ইংলিশ এমন আছে যে তোমার দেখে দাঁত ভাঙি গেছে, বাট তুমি দেখো তোমাদের বইতে যে ইংলিশ আল্লাহ দিছে সব দাঁত ভাঙি যাবো। ওই দাঁত ভাঙিন না ইংলিশ পরিহার করে সহজ সাবলীল ভাষায় যদি একটা প্যারাগ্রাফ তুমি লিখে আসতে পারো এটাই তোমার জন্য অনেক। কেমন আসো এরপরে দেখো অ্যাডভার্স ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া ইন স্প্রেডিং রিউমার, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো, এইটা নিয়ে খুব সহজ ভাষা আমি লিখছি। সোশ্যাল মিডিয়া হ্যাজ এ পাওয়ারফুল ইম্প্যাক্ট অন কমিউনিকেশন, যোগাযোগের জন্য একটা পাওয়ারফুল একটা শক্তিশালী একটা প্রভাব রাখে, বাট ইট অলসো কন্ট্রিবিউট টু দ্য র্যাপিড স্প্রিড অফ রিউমার্স। এটা আবার গুজব ছড়াইতেও খুব সহায়তা করে। রাতের 11টার পরে আমরা দেখি যে শেখ হাসিনা মাত্রই নাকি বিমান থেকে নামে গেছে বাংলাদেশে, শাহজালাল এয়ারপোর্টে ঢুকবো, কত রকম গুজব ঢুকে যায়। আবার কতক্ষণ পরে ইলিয়াস এক গুজব লাগিয়ে দেয়, সাইদ আব্দুল্লাহ আল্লাহ দিল্লা এক গুজব লাগিয়ে দেয়, গুজবের বাংলাদেশ। তো এগুলো তুমি তোমার মতো করে যে বাংলাদেশে তোমার সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন একটা পোস্ট করলে কপি পেস্ট মারে সব গুজব ছড়াছড়ি, তুমি তোমার মতো করে লেখো না, আমি অনেক সহজ ভাষা এখানে দিয়ে দিছি। এরপরে দেখো আসো তাহলে প্যারাগ্রাফ গুলা, এখন এই জায়গায় আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তাহলে প্যারাগ্রাফ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমার নন টেক্সচুয়াল যেগুলো রিসেন্ট আছে, রিসেন্ট প্যারাগ্রাফ গুলো আমি তোমাকে দিয়ে দিছি। ভাই এগুলো একটু ভালো করে পড়ে যাইস, এই প্যারাগ্রাফ গুলো আমার পড়বো। আবার কিছু প্যারাগ্রাফ আছে যেমন ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ এগুলো একটু দেখবা, রোড অ্যাক্সিডেন্ট, এইচএসসি বই যাদের আছে ওইখানে যেগুলো আছে এগুলো একবার দেখবে, এগুলো তোমরা আশা করি পারবা। রোড অ্যাক্সিডেন্ট এটা যদি না পড়ো ভাই ডাবিতে চান্স পাওয়ার কোনো দরকার নাই। ট্রাফিক জ্যাম, ক্লাইমেট চেঞ্জ এগুলো তো খুব ইজি না, সো এগুলো একবার দেখে যাবো। আবার সাম্প্রতিক গুলো আসার সময় খুব বেশি এগুলো খাতার মধ্যে লিখবা। আর প্যারাগ্রাফ যেগুলো টেক্সচুয়াল যে প্যারাগ্রাফ গুলা, এখন তোমাদের অনেকের কাছে আমি জানি রিটেনের বই নেই, টেক্সচুয়াল প্যারাগ্রাফ গুলো পড়ার জন্য আমি জানি তোমাদের অনেকের কাছে এই রিটেনের বই নেই। তোমরা কি করবা, এই জন্য টেক্সচুয়াল প্যারাগ্রাফের আমি একটা পিডিএফ দিয়ে দিব, এই পিডিএফটা আল্লাহর হস্তে একটু প্রিন্ট করে বাসায় একবার পড়িও, কারণ টেক্সচুয়াল প্যারাগ্রাফ গুলো আসার সম্ভাবনা খুব বেশি। বাট এই বছর হয়তোবা তোমার যেহেতু তোমার রিসেন্টলি অনেক কিছু হয়ে গেছে, এই বছর রিসেন্ট টপিক থেকে প্যারাগ্রাফ আসার সম্ভাবনা খুব বেশি, বাট টেক্সচুয়াল গুলোকে ফেলে দিলে চলবে না, এইগুলো পড়তে হবে। পিডিএফ আমি একটু পরে দিয়ে দিব, কষ্ট করে একটু পাশা একটু পড়িও, অ্যাটলিস্ট প্রিন্ট করে পড়িও, কেমন। তাহলে প্যারাগ্রাফের কারবার আমাদের শেষ। তাহলে প্যারাগ্রাফ নিয়ে বলো, আর ভয় পাইবে প্যারাগ্রাফ নিয়ে 10 মার্ক আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করে, আমি যে সাজেশন দিচ্ছি এবং যেভাবে বলছি এর বাইরে আমার প্যারাগ্রাফ আসবে না। আলহামদুলিল্লাহ তোমাদের বি ইউনিট 10 মার্ক কনফার্ম হয়েছে। বলো অল ক্লিয়ার কিনা, সবাই হ্যাপি সোনামন্দিরা, ভাইকে বলো সবাই হ্যাপি, অল ক্লিয়ার, ভাইকে বলো লক্ষ্মী সোনামন্দির অল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, আই থিঙ্ক অল ক্লিয়ার। ওকে ফাইন, ওকে আসো। এবার হচ্ছে আমাদের সেন্টেন্স মেকিং, যেটা দেখছো এই যে আমার কাছে ডাবির প্রশ্ন নিয়ে হাঁটি আমি, ভাই এটা কোনো
তোমাদের মডেল টেস্টের প্রশ্ন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক দেখ, বালা করে দেখ দাবিতে কিরকম প্রশ্ন দিবে। এই যে এই যে এই যে এই যে এরকম একটা কোশ্চেন দিব, এই কোশ্চেনের এখানে শুরু, এরপরে হচ্ছে এইভাবে। এটা হচ্ছে আমার প্রশ্ন ভাই। অনেকে কয় প্রশ্ন হলে দাগান যায় না ভাই। দেখ আমি কি পরিমাণ, মানে কে বলছে কোন হাদা ছাগলে না রাম ছাগলে দাগান যাবে না। দেখ আমি কিভাবে দাগাই, এই দেখ দাগানো, দেখ দাগানো যাবে, অবশ্যই দাগানো যাবে। এগুলা ছোট ছোট করে দাগ দেবে, আবার এত বড় বড় দাগ দিও না, ছোট ছোট পয়েন্ট পয়েন্ট, মানে টুকটুক করে আনসার মধ্যে একটা দাগ দিলে কেউ কিছু হইতো না, কেউ উড়ে আসে দেখবেও না তোমার এই জায়গাতে, কেমন? অবশ্যই দাগানো যাবে। যাক আলহামদুলিল্লাহ, হ্যাপি 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 হ্যাপি। আমি বলছি না আমার এই গ্রুপের একটা স্টুডেন্টকে আমি আনহ্যাপি রাখবো না, যা লাগবে আমি তাই দিব। ইংলিশটা কে পড়াবে এখন দেখতে পাইছো? সময়ের প্রয়োজনে যদি ইংলিশ পড়াইতে হয় কোনো সমস্যা নাই। সি ইউনিট যদি বলে ভাই অ্যাকাউন্টিং এর প্রবলেম, আমি কথা দিলাম আমি অ্যাকাউন্টিং পড়াবো। রাহান তো ম্যানেজমেন্ট মার্কেটিং তো জানা আসে। আমার সি ইউনিট যদি আমাকে বলে ভাই আমাদের অ্যাকাউন্টিং প্রবলেম, আই প্রমিস টু আমি অ্যাকাউন্টিং পড়াবো, আই প্রমিস টু আমি অ্যাকাউন্টিং পড়াবো। যদি ওদের অ্যাকাউন্টিংও প্রবলেম থাকে আমি এটাও পড়াবো। ওকে আসো, এরপরে আসো। এখন সেন্টেন্স মেকিংটা কিভাবে আসে আমি তোমাদেরকে বলি। সেন্টেন্স মেকিং এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা বছর কোন সেন্টেন্স মেকিংটা আসে। আসো, তোমরা টেক্সট বুক কিরকম পড়ছো আমার আগে এই জায়গাটা একটু বলো। টেক্সট বুক তোমরা কেমন পড়ছো? ইংলিশ ফার্স্ট পেপারে টেক্সট বুকটা মোটামুটি তোমরা কেমন পড়ছো? এই সেন্টেন্স মেকিং এর কোশ্চেন গুলা মোটামুটি 90% বা 80% আসে তোমার টেক্সট বুক বেসিস করে, মানে টেক্সট বুক থেকে যে ওয়ার্ড গুলো আছে। বি ইউনিট আমি গলা ফাটাই অনেকবার আগেও বলছি, সি ইউনিট টেক্সট বুক তোমাদের দরকার নাই। বি ইউনিট তোমাদের টেক্সট বুক শিখতে হবে, বি ইউনিট তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে। বাট এখন আমি জানি না তোমরা পড়ছো বা তোমরা অফলাইনে যেখানে পড়ো, কোচিং এ যেখানে পড়ো, হাজার হাজার টাকা নষ্ট করছো, ওখানে পড়াইছি কিনা ভাই আই ডোন্ট নো। টেক্সট বুক অনেক ইম্পর্টেন্ট বি ইউনিটের জন্য, পড়াইছি কিনা আমি জানি না। ফ্রি হ্যান্ড রাইটিং অনেক ইম্পর্টেন্ট, পড়াইছি কিনা আমি জানি না। ট্রান্সলেশনের উপর আমি রাহানরে বলছি, ট্রান্সলেশনের উপর রাহান ক্লাস দেবে, আমি রাহানরে বলছি ট্রান্সলেশনের উপর আল্লাহর হস্তে কমপক্ষে 5টা ক্লাস নিস। ট্রান্সলেশন, এরপরে তোমার পিন পয়েন্ট এরর, কমপক্ষে এগুলো প্রত্যেকটা টপিকের উপর 3-4টা করে ক্লাস নেবে। মানে যদি ইংলিশ টিচার হয়ে থাকো স্টুডেন্টদের জন্য ক্লাস নিবি, আর নাহলে দরকার নেই ইংলিশ ছাড়ি দে। কারণ ট্রান্সলেশন কখনো এক ক্লাসে কখনো হয় না। ফুল ইংলিশ পারলে একটা স্টুডেন্ট ট্রান্সলেট করতে পারে, ফুল ইংলিশ পারলে একটা স্টুডেন্ট ট্রান্সলেট করতে পারে। সে ট্রান্সলেশন পারা এত সহজ না, ট্রান্সলেশন পারা। কমপক্ষে 5-6টা ক্লাস বিভিন্ন রুলস টু শিখে এরপরে ট্রান্সলেশন হয়। ওকে 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 আসো, এখন আমি জানি অনেকেই টেক্সট বুক ভালো করে ওয়ার্ড মিনিং গুলো পড়েনি, ওদের জন্য কি আমি তোমাদেরকে এই লাস্ট টাইমে একটা শর্ট, যেটা আমার মাথার মধ্যে আসছে, একটা শর্ট আইডিয়া দিই তোমাদেরকে। আসো, এখন মনে করো আমি তোমাদেরকে আগে এটা দিলাম, এটা হচ্ছে তোমাদের মানে এটা হচ্ছে ইউনিট 1 এর, মানে এই যে কোশ্চেন কয়টা এখানে 3-5টা প্রশ্ন দেখা হয়েছে। এই 5টা কোশ্চেন, এই 5টা ওয়ার্ড তোমার ইউনিট 1 এর মেবি লেসন 3 থেকে দিছি ভাই, এটা মেবি লেসন 3 থেকে। এখন তোমরা একটু আমাকে বলো এই 5টা ওয়ার্ড দিয়ে এটার অর্থটা কয়জন পড়ো আমাকে আগে বলো। এই 5টার মধ্যে তুমি কয়টার অর্থ পড়ো আমি আগে এটা দেখতে চাই, আমি একটু দেখতে চাই তোমাদের কি অবস্থা। এই 5টা ওয়ার্ডে তোমরা কয়টা অর্থ পারো ভাইকে একটু বলো, বলো দেখি। মানে এই 5টা ওয়ার্ডের মধ্যে তুমি কয়টা ওয়ার্ডের মিনিং জানো ভাইকে এটা একটু বলো, দেখি একটু বলো। ইবনে সিনা, আমি তো সি ইউনিটে, তাহলে আজকের ক্লাসটা দরকার নাই। সি ইউনিট মোটামুটি ট্রান্সলেশন শিখবা আর পিন পয়েন্ট শিখবা। আমি একটা বিষয় একটু বলে রাখি, আমার আসলে তোমার বি ইউনিটের পরীক্ষা খুবই সন্নিকট, এই কারণে আমি আগে বি ইউনিটকে গুছাই দিই। যেমন বি ইউনিটের লিখিত 3টা ক্লাস হয়েছে না, আর একটা ক্লাস হবে, 4টা ক্লাস হলে ওরা লিখিত 40 মার্ক। আমি যা 4টা ক্লাসে দেখাইছি এর বাইরে ইনশাল্লাহ আসবে না। ওকে, 3টা পারি, 0টা পারি, 5টা পারি, 3টা পারি, ওকে ফাইন। ওকে 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 2টা পারি, 3টা পারি, ওকে ফাইন। ওকে 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 আসো, মোটামুটি 1টা 2টা 3টে এরকম করে পারো। এখন এই লাস্ট সময় তোমরা কি করবা? আসো, এই লাস্ট সময় তোমাদেরকে মনে করো সহজ বাংলা ভাষা বলি, সেন্টেন্স মেকিং করতে হলে নাম্বার 1 তোমাকে এটার মিনিংটা জানতে হবে, বাংলা অর্থ কি। আগে তো ভাই বাংলা অর্থ জানবা, বাংলা অর্থ জানলে না তুমি বুঝতে পারবা যে এটাতে আমি কি বাক্য বানাবো। বাট বাংলা অর্থ যদি না জানো তাহলে কিন্তু তুমি বাক্য কি তৈরি করতে পারবা না। সো আমাকে আগে মিনিংটা জানতে হবে। আমাকে কি জানতে হবে? মিনিংটা জানতে হবে। ভাই এখন আমি মিনিং জানলাম, এখন অধিকাংশ স্টুডেন্টগুলো তোমরা যে ভুলটা করো আমি জানি তোমাদের প্রত্যেকের কাছে
এরকম তোমার লিখিত বই আছে তোমাদের প্রত্যেকের কাছে, বৈশাখী বলো, অ্যাসপেক্ট বলো, জয়কলি বলো, বিভিন্ন লিখিত বই আছে। এই প্রত্যেকটা লিখিত বই আমি কিনছি এবং আমি দেখছি, দেখে আমার কাছে যেই জিনিসটা মনে হয়েছে, স্টুডেন্ট গুলা এই ওয়ার্ড থেকে মিনিংটা শিখবে ঠিক, কিন্তু আমি এখানে দেখাচ্ছি, দেখো এই জায়গা ভাই তোমাকে আগে দেখাই, এরপরে মানে বুঝিও। আইসোলেশনের অর্থ কি? বিচ্ছিন্নতা। সেন্ট্রিফিউজ অর্থ কি? কেন্দ্রীয়করণ। স্পেস ক্রাফট অর্থ কি? মহাকাশযান, লঞ্চ শুরু করা। এরপরে কসমোনট অর্থ কি? মহাকাশচারী। অর্থটা আমরা শিখলাম। এরপরে স্টুডেন্ট গুলো কি করে, এই জায়গা থেকে মনে করে এবার আইসোলেশন দিয়ে যে একটা বাক্য দেওয়া আছে, আইসোলেশন ইজ নাও এ বাজওয়ার্ড ইন দ্য হোল ওয়ার্ল্ড। এরপরে সেন্ট্রিফিউজ দিয়ে যে বাক্য দেওয়া আছে, সেন্ট্রিফিউজেস আর ইউজড মোস্ট ইন সায়েন্স। এরপরে স্পেস ক্রাফট অর্থ মহাকাশযান, দ্য স্পেস ক্রাফট ইজ ভেরি কলোজাল, কলোজাল কি অর্থ জানে না বাট মুখস্থ করে। এরপরে লঞ্চ দিয়ে কি? দে ডিসাইডেড টু লঞ্চ এ মেজর অ্যাটাক। এইরকম বইগুলোতে, আমি এটা একটা বই থেকে কালেক্ট করছি, এইরকম বইতে কঠিন কঠিন বাক্য থাকে। এখন পোলাপান তো আর মনে করো নিজে থেকে বাক্য তৈরি করতে পারে না। আমরা স্বাভাবিক ভাই, আমরা নিজে থেকে যদি বাক্য তৈরি করতে যাই, দেখা গেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কোথায় এস দিব, কোথায় ইয়েস দিব, সাবজেক্ট কোনটা, যেমন একই শব্দ, যেমন এই যে আইসোলেশন, এটার অর্থ কি করা? বিচ্ছিন্ন করা। মানে আইসোলেট মানে কিন্তু কি করা? বিচ্ছিন্ন করা বা আলাদা করা। বাট এই আইসোলেশনটা এখন নাউন অবস্থায় আছে। কি অবস্থায় আছে? নাউন অবস্থায় আছে। আমি যদি এটাকে ভার্ব হিসেবে বাক্যে ইউজ করি তাহলে কিন্তু আমি ভুল করব। এটাকে আমার নাউন হিসেবে আমার বাক্যের মধ্যে ইউজ করতে হবে। এখন এই যে এই বিষয়গুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস সেন্টেন্স মেকিং এর উপর 3-4টা ক্লাস লাগে, এরপরে তোমার ট্রান্সলেশনের উপর 3-4টা ক্লাস লাগে। এখন আমি জানি না তোমাদের এই জায়গাগুলো তোমাদেরকে পড়াইছে কিনা। যারা পারো, বিশেষ করে যাদেরকে পড়াইছে বিভিন্ন কোচিং এ, তোমরা তো পারবা। আর যারা মনে করো পড়ে নাই, এই একটা সেন্টেন্সকে কি মানে সাবজেক্ট ভার্ব এগুলো ঠিক একটা সেন্টেন্স বানাতে পারে না, এরপরে তোমার ট্রান্সলেশন ঠিকভাবে পারে না, ওরা এখন করবে কি? ওদের জন্য আমার একটা সহজ সমাধান, মানে এই লাস্ট টাইমে ভাইয়ের একটা সহজ সমাধান, যেই জিনিসটা আমি বসে বসে করছি, সেটা হচ্ছে এইরকম। আমি তোমাকে আবার বলি, সেন্টেন্স মেকিং এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমার কি? টেক্সট বুকের ভোকাবুলারি গুলো এই জায়গা থেকে আমার বেশি আসে। তার মানে আমি তোমাকে ফার্স্ট অফ অল টেক্সট বুকের ভোকেবের যে পিডিএফটা আছে, মানে সেন্টেন্স মেকিং এর একটা পিডিএফ দিব, সেন্টেন্স মেকিং এর এরকম একটা পিডিএফ দিব, যেখানে তোমার এরকম শব্দ দেওয়া থাকবে, অর্থ দেওয়া থাকবে, বাক্য দেওয়া থাকবে। বাট এই জায়গায় তোমরা মনে করো শব্দটাও শিখবা, অর্থটাও শিখবা, যে সেন্ট্রিফিউজ অত কেন্দ্রীয়, স্পেস ক্রাফট অত মহাকাশযান, লঞ্চ অত শুরু করা। কিন্তু পাশে যে বাক্যগুলো দেওয়া থাকে তোমাদের বইতে, এই বাক্যগুলা ভাই শিখার আমাদের মতো আর এত সময় নাই। বসে বসে এখন এত কঠিন কঠিন বাক্য পরীক্ষার হলে জীবনে মনে রাখতে পারবা না। যেমন এই যে মনে করো কি কলোজাল বানান, তোমার হয়তো বা বানানে ভুল করতে পারো ভাই, যে আইসোলেশন তো বিচ্ছিন্ন করছো, আবার এটার বাক্য তৈরি করতে আবার কি ভাই বাজওয়ার্ড কি জিনিস আবার ভাই, এইগুলোকে মনে রাখতে পারবা না। এখন ভাই আমার সলিউশনটা কি জিনিস, এই জিনিসটা আমি তোমাদেরকে বলি। মানে আমি তো জানি ভাই পোলাপান আটকে কোন জায়গায়, যতই তোমাদেরকে বলুক না ইংলিশে ক্লাস লাগে না, ট্রান্সলেশনে ক্লাস লাগে না, সব পারো এই সেই, মানে বুঝুম বাজুম যতই বুঝ দেখ ভাই, এগুলো আমরাও বুঝি যে এটা বুঝ দেওয়া। বাট এই জিনিসগুলো তো আমরা জানি পোলাপান ভুল করবে কোন জায়গাতে, এটা তোমরাও জানো যে আমরা ভুলটা এই জায়গায় করবো। এই জিনিসটা বুঝো যদি মানে মানে তোমরা যদি এখন না, কেউ আমরা এখন বাচ্চা না ভাই, আমরা সব বুঝি যে কোন জায়গা আমাদের লাগবে, কোন জায়গা লাগবে না। আমরা শব্দ পারি, আমরা ওয়ার্ড শিখতে পারি। বাট বইতে যে সেন্টেন্স গুলো দেওয়া আছে, এই সেন্টেন্স গুলো লিখতে গেলে আমরা ভুল করবো ভাই, মনে থাকে না। হোয়াট ইজ সলিউশন? আসো আমি তোমার জন্য একটা সলিউশন রাখছি। সলিউশন হলো চ্যাট জিপিটি। সলিউশন হলো চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটির মধ্যে আমি তোমাকে বলি, একটু বলি, সেন্টেন্স মেকিং ইংলিশ রিটেনে মাস্ট বি আসে প্রত্যেকটা বছর, প্রায় 5 মার্কের জন্য আসে। সো তুমি 5টা মার্ক, তুমি ইংলিশে গ্রামারের 10 মার্ক 15 মার্কের জন্য কয় মাস পড়ছো, আর তোমার এই জায়গা থেকে 5টা মার্ক আসবে, তুমি এইটার জন্য কি টাইম দিবা না? ডেফিনেটলি টাইম দিতে হবে। এখন প্রয়োজনে তুমি 12 ঘন্টা টাইম দাও, 24 ঘন্টা টাইম দাও, বাট টাইম দিতেই হবে তোমাকে, কারণ এই জায়গাতে প্রশ্ন আসবে। এখন আসলে আমি তোমাকে যে জায়গাটা বলি সেটা হচ্ছে, মনে করো তুমি আইসোলেশন অর্থ পারো, বাট এই জায়গাতে যে বাক্যটা দেওয়া আছে, এই বাক্যটা অনেক কঠিন। জাস্ট চ্যাট জিপিটির মধ্যে কি লিখবা? মেক এ সেন্টেন্স বাই আইসোলেশন easily. Make an easy sentence by ChatGPT. Sorry, by isolation. Make an easy sentence by centrifuge. মনে করো কি centrifuge তো কেন্দ্রীয়করণ, এখানে বইয়ের যে বাক্যটা আছে এটা সহজ, তাহলে তোমার আর কি অন্য বাক্য দেওয়া লাগবে না। যেই বাক্যটা বইয়ের, মনে করো বাজওয়ার্ড বা এটি বুঝি না, আমার একটা সহজ বাক্য লাগবে, আমি যদি নিজে বানাইতাম যে তাহলে ভুল হইতে পারে। সো আমি
চ্যাট জিপিটির মধ্যে আস্ক করবা কি মেক অ্যান ইজি সেন্টেন্স বাই আইসোলেশন। দেখো আমার এই জিনিসটা আমি তোমাদেরকে বলি, আমি একটু আগে বসে বসে এটা বানাইছি। দেখো এই যে আইসোলেশন দিয়ে, অনেক কঠিন বাক্য না, বাট মানে আইসোলেশন দিয়ে করে 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 এই যে দেখো আইসোলেশন অর্থ কি? বিচ্ছিন্ন। দেখো তো, শি স্টেড ইন আইসোলেশন, সে একা থাকে, বিকজ শি ওয়াজ সিক, কারণ সে অসুস্থ। বলতো এই বাক্য কি মনে রাখতে পারবে না? এখন ভাইকে বলো, আমাকে একটু বলো, এই বাক্য কি তোমরা মনে রাখতে পারবে না? ভাইকে একটু বলো, এই বাক্য কি তোমরা মনে রাখতে পারবে না? এবার বলো, বলো তো, এবার একটু ভাইকে বলো, এবার একটু ভাইকে বলো, জাস্ট এই জিনিসটা বলো। শি স্টেড ইন আইসোলেশন বিকজ শি ওয়াজ সিক, সে বিচ্ছিন্ন থাকে, আলাদা থাকে, কারণ সে অসুস্থ। আইসোলেশন দিয়ে আসলে তুমি মনে রাখতে পারবে না। আসো এরপরে মনে করো স্পেস ক্রাফট, এটা কি? মহাকাশ যান, মানে আকাশে যেগুলো উড়ে। তোমার বইতে যেটা দেওয়া আছে হয়তো বা এটা অনেক কঠিন, তুমি চ্যাট জিপিটিতে লিখো, আমি এগুলো চ্যাট জিপিটি থেকে দিছি। মেক অ্যান ইজি সেন্টেন্স বাই, তুমি মেক অ্যান ইজি সেন্টেন্স এই জিনিসটাকে কপি করে রাখো, ধুম করে পেস্ট করে বসাবা, বাই নতুন ওয়ার্ডটা দিবা। আসছে কি? দ্য স্পেস ক্রাফট ফ্লাইজ ইনটু দ্য স্কাই, মানে স্পেস ক্রাফটটা আকাশে উড়ে। সহজ, মহাকাশ যান আকাশে উড়ে, খুবই সিম্পল। আসো এরপরে কসমোনাউট, মানে কি? যে আকাশে চড়ে, মহাকাশ চারি যাকে বলে। তাহলে ফ্লিউ ইন এ রকেট, মানে সে একটা রকেটে করে কি ফ্লিউ, উড়ে, ফ্লাই থেকে ফ্লিউ, বা ফ্লাই থেকে ফ্লিউ উড়েছিল। এরপরে কসমোনাউট, তুমি এটাও দিতে পারো, দ্য কসমোনাউট ওয়ার্স এ সুইট, ওয়ার মানে পরিধান করা, থার্ড পারসন সিঙ্গুলার ওয়ার বসছে, সে একটা সুইট, মানে আকাশ যারা পাইলট তারা একটা সুইট পরে, একটা বিশেষ পোশাক পরে। ওকে ফাইন। আসো এরপরে হি ওর, দেখো আবার স্পেস সুইট মানে কি? স্পেস সুইট মানে হচ্ছে একটা বিশেষ পোশাক, এই পোশাকটা কারা? পাইলটরা পরে। তাহলে তুমি দেখো হি ওরে স্পেস সুইট ইন স্পেস, সে মহাকাশে, স্পেস মানে কি? শূন্যস্থান, মানে আকাশের মধ্যে সে এই বিশেষ পোশাকটি মানে কি? এই যে স্পেস সুইট, এটা পড়ছিল। এগুলো হচ্ছে চ্যাট জিপিটি থেকে বের নিছে। তুমি জাস্ট লিখবা মেক এন ইজি সেন্টেন্স বাই এই ওয়ার্ডটা। হইতে পারে যেই সেন্টেন্সটা আসছে, এই সেন্টেন্সটা তোমার কাছে কঠিন মনে হতে পারে। যেমন আমি তোমাকে একটু দেখাচ্ছি এই জায়গাতে, আমি তোমাকে একটু এই জায়গাতে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে চ্যাট জিপিটি, এটা হচ্ছে কি? চ্যাট জিপিটি। কেমন? এই চ্যাট, আবার তুমি লেখো মেক অ্যান, দেখতে পাচ্ছ, ইজি সেন্টেন্স বাই, তুমি লেখো এটা হচ্ছে কি? আইসোলেশন, আইসোলেশন। দেখো কি আসছে, দ্য আইসোলেশন অফ দ্য ভিলেজ মেড, এটা একটু কঠিন আসছে, কঠিন আসলে লেখো মোর ইজি, বা মোর লিখলেও হবে। কি আসছে? দ্য আইসোলেশন অফ দ্য হাউস মেড ইট কুয়েট, মানে একাচ্ছিন্নতা, সেটাও মনে করো তোমার একটু কঠিন আসে, তাহলে তুমি মোর দাও, দেখবা একটার পর একটা সেন্টেন্স আসতে থাকবে। এই জায়গাতে দেখো দ্য আইসোলেশন মেড হার ফিল অ্যালোন, মানে একাকিত্বটা, তার মানে এই যে সে বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা তাকে খুব একাকিত্ব ভোগাচ্ছে। বাক্যটা মোটামুটি সহজ, তুমি চাইলে এটা নিতে পারো। তুমি আরো মোর দাও, মোর দাও, আরো আসবে, মোর দাও। দ্য আইসোলেশন ক্যান মেক পিপল স্যাড, মানে কি? বিচ্ছিন্নতা মানুষকে খুব স্যাড রাখতে পারে। সো এইরকম তুমি জাস্ট এই জায়গাতে একটু সময় দাও। এইরকম যে ওয়ার্ডগুলো আছে, প্রত্যেকটা ওয়ার্ড, যেমন দেখো আমি তোমাকে আরো দেখাচ্ছি, মানে এই চ্যাট জিপিটির মধ্যে, তাহলে তোমার, মানে আমি তোমাকে চ্যাট জিপিটির কথা কেন বলছি, তুমি যদি নিজে বাক্য বানাও তাহলে ওইখানে গ্রামাটিক্যালি বলো বা বিভিন্নভাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বাট চ্যাট জিপিটি যেটা দিবে, যে বাক্যটা দিবে, এইটা আমাদের ভুল হবে না। সো এই একটা সহজ সমাধান আমার কাছে মনে হচ্ছে, এটা মানে গরিবের সহজ সমাধান আর কি। বলো, আমি কি বুঝতে পারছি? মানে এটা হচ্ছে গরিবের সহজ সমাধান লাস্ট মুহূর্তে। এরপরে দেখো ভাই, তোমাদেরকে আরো দেখাচ্ছি। মনে করো কি, এই যে তোমার কিছু বাক্য, স্পেস সুইট, এরপরে নজিয়া, এরোজল, রিজাইম, লেজিসলেচার, এখানে কয়টা অর্থ পারো তোমরা ভাইকে বলো তো? কয়টা ওয়ার্ডের অর্থ পারো একটু ভাইকে বলো? কয়টা ওয়ার্ডের তোমরা ভাইকে মানে পারো একটু ভাইকে বলো? কয়টা ওয়ার্ডের অর্থ পারো একটু ভাইকে বলো? আসো এখন প্রথমত আমরা ওয়ার্ডের, মানে এই জায়গা ওয়ার্ড মিনিং গুলো আমরা শিখবো। এই জায়গাতে আমরা ওয়ার্ড মিনিং গুলো শিখবো, আমরা এটা খুব ভালো করে জানি। এই জায়গাতে আমরা ওয়ার্ড মিনিং গুলো শিখবো, বাট ওয়ার্ড মিনিং এর পরে আমার যে সেন্টেন্স গুলো দেওয়া আছে, যেমন স্পেস সুইট দিয়ে যে সেন্টেন্স দেওয়া আছে, পুট অন স্পেস সুইট, ওয়েন্ট আউটসাইড এন্ড মুভড, ভাই এটা আমি তোমার বলি, আমি এই বই থেকে নিছি ভাই। এই বইতে এত কঠিন কঠিন দেওয়া আছে, প্রত্যেকটা রিটেন বইতে এত কঠিন কঠিন দেওয়া, এই এত কঠিন কঠিন গুলা, যেমন এরপরে দেখো
মানে অ্যারোসল দিয়ে অ্যানোয়েল, এটা একটু সহজ আছে। আবার লেজিসলেচার দিয়ে, এই লেজিসলেচার ইজ এ ডেলিবারেট অ্যাসেম্বলি, এগুলো বা জীবনে মনে রাখতে পারবি তুই? পড়ে লাভ কি যদি মনে রাখতে না পারস, পড়ে লাভ কি যদি আমাদের মনে না থাকে। এগুলো আমরা পড়বো না, জাস্ট ওয়ার্ড গুলো মুখস্থ করবো। স্পেস সুইট বিশেষ ধরনের পোশাক, নৌজিয়া একটা বমি বমি ভাব, অ্যারোসল মানে অ্যারোসল যেটা আমরা যে স্প্রে মারি, রিজাইন মানে শাসন করা, লেজিসলেচার মানে আইনসভা, আইনসভা। আসো এবার তুমি দেখো তো এগুলো দিয়ে, তুমি দেখো তো এই যে হি ইউজড এন অ্যারোসল, এই যে দেখো তো তুমি, আহা, এবার তুমি দেখো তো হি ইউজড এন অ্যারোসল টু স্প্রে দ্য এয়ার, সে একটা অ্যারোসল ব্যবহার করছে কি স্প্রে করার জন্য। হি স্প্রেড এন অ্যারোসল, দেখো অ্যারোসল দিয়ে তুমি এটা লিখতে পারো। এরপরে দেখো এই যে লেজিসলেচার, একটু আগে আমরা অনেক কঠিন একটা লেজিসলেচার আইনসভা, তুমি লেখো দ্য লেজিসলেচার মেক্স দ্য ল, আইনসভাটা এই আইনটা তৈরি করছে। খুব ইজি ইজি সেন্টেন্স, এরকম ইজি ইজি সেন্টেন্স চ্যাট জিপিটির মধ্যে দিলে বের হয়ে যাবে। তো তোমাদের দুইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। নাম্বার ওয়ান হচ্ছে, নাম্বার ওয়ান কি, নাম্বার ওয়ান হলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান হচ্ছে প্যারাগ্রাফ। ও এই যে তোমাদের বাকি যত মনে করো সেন্টেন্স মেকিং এর বাকি যে ওয়ার্ডগুলা, কারণ এগুলো টেক্সট বুক বেসিস বেশি আসে, বাকি ওয়ার্ডগুলোর পিডিএফ আকারে আমি দিয়ে দিচ্ছি। দেখো তোমাদেরকে মানে পিডিএফ গুলো আমি একটু জাস্ট দেখাচ্ছি। আচ্ছা পিডিএফটা আমি দিয়ে দিব, আমি যে পিডিএফ দিয়ে তোমরা জানো, এখন পিডিএফ দেখানোর দরকার নাই। তাহলে এখন ভাইকে বলো সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা বিষয়, সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের যে দুইটা বিষয়, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে কি, নাম্বার ওয়ান হচ্ছে প্যারাগ্রাফ, নাম্বার টু হচ্ছে সেন্টেন্স মেকিং। বলো এই দুইটা টপিক নিয়ে আর কিছু কিনা বলো, এখন ঠিক আছে কিনা ভাইকে বলো, সবাই খুশি কিনা বলো, ইংলিশ টিচারের ভালো লাগছে না বলো, বলো ইংলিশ টিচারে ভালো লাগছে। এরপরে তোমাদের বাকি আছে কি স্টোরি রাইটিং, এই জিনিসটা ভাই তোমাদেরকে দিব, আর উইথ ক্লু তোমাদেরকে দেখাবো, ট্রান্সলেশনও তোমাদেরকে দেখাবো, এক্সপ্লেনেশনটা আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, এটা নিজেরা পড়তে হবে। এটা ফার্স্ট পেপার তো এখন আর পড়ানোর কোনো সময় নেই। বলো এখন সবকিছু ওকে? এবার একটু বুঝতে পারছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা এতদিন যে ছুটে করছো কি না কি করবা, কি না কি করবো, এখন একটু স্থির হয়েছো যে আমার জাস্ট আমার কাজ কি, সুফিয়ান ভাই আজকে যে নন টেক্সুয়াল যে প্যারাগ্রাফ গুলো দিচ্ছে, কারেন্ট ইস্যু, এগুলো তো ভাই দিয়েই দিছে, আমি জাস্ট 2-3 বার করে পড়ে এগুলো আমি লিখবো। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ভাই যে টেক্সচুয়ালের যে পিডিএফটা ভাই দিবে, এই পিডিএফটা আমার কাছে যদি বই না থাকে আমি পিডিএফটা প্রিন্ট করে এগুলো সম্পর্কে একটু ধারণা নিব, হালকা হালকা যেগুলো আমি একটু স্টার মার্ক দিচ্ছি এগুলো আবার খাতার মধ্যে বাসায় লিখবো। এরপরে সেন্টেন্স মেকিং এর জন্য সুফিয়ান ভাই যে পিডিএফটা দিবে, এই পিডিএফ এর প্রত্যেকটা ওয়ার্ড এবং মানে এগুলো টেক্সট বুক থেকে দেওয়া, এই পিডিএফ এর প্রত্যেকটা ওয়ার্ড এবং মিনিংটা আমি শিখবো, শিখে শিখে যেই পাশে যে বাক্যটা আমার কঠিন লাগবে ওই বাক্যটা আমি বই থেকে পড়বো না, সুন্দর করে চ্যাট জিপিটি জিজ্ঞেস করবো, ওখান থেকে আমি যে কোনো একটা বাক্য নিয়ে আমি ওইটা প্রয়োজনে খাতা লিখে লিখে প্র্যাকটিস করবো। তাহলে এখন ইংলিশ রিটেনটা একটু কি কমছে ভয় যে আমার আসলে অনেক বেশি আনা, একটু স্থির হয়েছ এই জিনিসটা, মানে মানে আমি যেটা সত্য কথা, এই জিনিসটা আমাকে কেন করা লাগলো, মানে আমাকে বাংলা থেকে এখন ইংলিশে কেন করা লাগলো, মানে আমাদের কি ইংলিশ নাই বা ইংলিশ টিচার বা এই যে তোমাদের রাহেন ভাইয়ের আমি অনেক মানে রাহেন ভাই আমি অনেকবার বলছি যে এই জায়গায় কাজ কর, বাট ও আসলে খুব বিজি মানুষ তো সময় হয় না, ওর প্রতি আমার এটা নিয়ে অনেক রাগারাগি হয়েছে। সো এই জিনিসগুলো কেন আমাকে করানো লাগবে? যাই হোক, মানে আমি এই জিনিসটা প্রাইভেট, আমি তোমাদেরকে বলতেছি আমি এই জিনিসটা প্রাইভেট গ্রুপে কেন নিতে জানো, কারণ আমি আমার প্রাইভেট ব্যাচের মধ্যে আল্লাহ দিলে কাউকে রাখি নাই, যারা সারাদিন সমালোচনা করে কাউকে রাখি নাই। আমি প্রত্যেকটা ক্লাস তো আমার পেজ থেকে নিই, বাট এটা পেজ থেকে নিই কেন, কারণ আমি যদি পেজ থেকে নিতাম আল্লাহ দিলে আগামীকালকে পোস্ট দিবে আমার নিয়ে, আগামীকালকে পোস্ট দিবে একজন টিচার একাধিক সাবজেক্ট পড়ানো, বিলাসিতা পড়ানো মানে হচ্ছে স্টুডেন্টের ক্ষতি করা, মানে বা হয়তো বলবে যে বাংলাতে বিজনেস ভালো না হয়ে এখন ইংলিশের দিকে মুভ করা, মানে কটাক্ষ হোক সমালোচনা হোক মানুষ করবেই করবে। আমার মনে আছে আমি যখন আগে মার্কেটিং পড়াইতাম, আমি তো বাংলা সাবজেক্টটাকে অনেক ভালোবাসতাম, তো যখন আমি বাংলা নিয়ে মাঝে মাঝে ভিডিও দিতাম, চট্টগ্রামের নাম বলবো না একজন স্বনামধন্য টিচার কোচিং এর, ও আমার নিয়ে পোস্ট দিয়েছে, পড়ায় ও আবার মাঝে মাঝে বাংলাও দেখি ক্লাসে পড়ায়, এই কোচিং গুলোর ভবিষ্যৎ কই যাবে, এক টিচারে এটা পড়ো এটা পড়ায়, আমি জানি, কারণ
আচ্ছা আচ্ছা, একটু নেটের প্রবলেম হয়েছে, আই থিঙ্ক এখন ঠিক আছে, একটু নেটটা চলে গেছিল, আই থিঙ্ক এখন ঠিক আছে। এখন ঠিক আছে না? আই থিঙ্ক এখন ঠিক আছে। আসো তাইলে আমরা যে জিনিসগুলো দেখাইলাম কষ্ট করে, এই জিনিসগুলো আমার এখনো ভয়, কখন জানি একটা স্ক্রিনশট দিয়া বলবে, মানে জানি না এই গ্রুপের মধ্যে কার ফেক আইডি আছে, আমাদের মধ্যে কার কার ফেক আইডি আছে, আর কে কে মানে তখন স্ক্রিনশট নিয়ে জাস্ট এই জিনিসটাই বলবে যে নতুন টিচার আগমন, এসে কি না কি জানি বলে। মানে যাই হোক, ঈশান পা মাটিতে রাখিয়েন, মানে এই জিনিসটা আমি অলওয়েজ ট্রাই করি, কেমন? ওকে 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 ওকে, ঠিক আছে, ওকে। বলো, আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ এই দুইটা জায়গা থেকে আল্লাহ যদি কবুল করে বি ইউনিট আমি আজকে যা পড়াইছি ইনশাল্লাহ জাস্ট এই 1 মিনিটে, সরি 1 ঘন্টার বকবক থেকে 15 মার্ক কমন পাবে ইনশাল্লাহ, কেমন? আর বাকিগুলো ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে ভাই ইনশাল্লাহ দেখাবো। আর তোমাদের বিকাল 3টে কিন্তু এক্সাম আছে। আকলিমা এসএস জান আপনাকে ভাইরাল আজকে, মনে রাখবি না তো তোরা, কেউ মনে রাখবি না, কেউ মনে রাখবি না, আমি জানি কেউ মনে রাখবি না। এই যে রাত কয়টা বাজে, কিছু তো খাই নাই, দুপুরে যে খাইছি না, খাইয়া এসে বসছি, এতক্ষণে দেখছো আজকে উঠার কোনো সুযোগ নেই, একটার পর একটা। এই যে জিনিসগুলা তোমরা তো শুনলে অবাক হয়ে যাবা, এই যে ইংলিশগুলা তোমাদেরকে আমি পরশু দিন পোস্ট করছি যে আমি ইংলিশ নিয়ে এগুলা বানাচ্ছি। গতকালকে আমার দেখো নতুন পিসি, তো যারা ল্যাপটপ চাল ওরা খুব ভালো জানে, নতুন পিসির ল্যাপটপে তোমার উইন্ডোজ আমারটা মনে হয় কত 10 না কোনটা জানি, মানে কত আমি জানি না, এগুলো বুঝি না আমি, তো আপডেট চাই এটা বারবার। তো পরে এখন বুঝি না, কিনছি তো মাল্টিপ্লান থেকে, মানে ঢাকার একটা পরিচিত ভাই ছিল, ওখান থেকে ল্যাপটপ নিয়েছিলাম। সো ওখানে বাইরে বললাম যে ভাই বললো যে একটা আমার কাছে আসো, আমি উইন্ডোজটা আপডেট করে দিই। তো গেলাম বাইরের কাছে, উইন্ডোজ দিছে আপডেট করে। এখন উইন্ডোজ আপডেট দিলে যে পিসির মধ্যে যে ফাইলগুলো আছে সব চলে যায়, আমি তো আর এই খেলা জানতাম না। এরপরে যখন আপডেট দিয়ে আমার দিল, আমি দেখলাম যে আমি বাংলা ইংলিশের জন্য যা যা কাজ করছি সব চলে গেছে। এরপরে সারা দিন রাত বসে বসে এই জিনিসগুলো আবার লিখছি। একটা মানুষ তো নাই যে আমার একটু টাইপ করে দিছে, স্লাইড একটু বানাই দিছে, আমি শুধু তাদেরকে দেখাই দিচ্ছি। এই জিনিসগুলা বানানো, এই যে আজকে প্যারাগ্রাফগুলা, এই প্যারাগ্রাফগুলো তো কোনো বই থেকেও তুলি নেই ভাই, বিভিন্ন জায়গা থেকে ঘুটি ঘাঁটি সহজ সেন্টেন্সগুলো টোকাই টাকায় আনি, এরপর এখানে দেওয়া। মানে এক কাজ কষ্ট করে তো করছি, ল্যাপটপ দিক গেছে গা, আবার করছি। মানে এই হলো অবস্থা। আমি জানি এই কষ্টগুলো ঠিক 2 দিন পরেই তোমরা ভুলে যাও, কারণ এইটা চূড়ান্ত সত্য কথা, চান্স পেলে কেউ মনে রাখে না। ধ্রুব সত্য কথা, আমি যে আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয় 2071 হল, আমি যে রুমমেট, মানে আমার রুমমেট ও স্টুডেন্ট, মানে গত বছর পড়ছে আমাদের এখান থেকে, আমি হলে উঠছি, বন্ধুর রুমে গেছি, উমা জুনিয়ররা বলে এই কি সুফিয়ান ভাই না, মানে দূর থেকে বলে, কাছেও আসে না, কারণ চান্স পেয়ে গেলে সবার দাম বেড়ে যায়। আমি জানি তোমরা যখন চান্স পেয়ে যাবা, কে চিনে কার কথা, কে বা কারে চিনে, চিনার দরকার নাই, কেমন? ওকে, ঠিক আছে। আমাকে মনে রাখাটাও ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এই যে কষ্টটা করতেছে, কষ্টটা যে সার্থক হয়। আমি কষ্ট করলাম, তুমি করো নাই, সার্থকটা হবে তখন প্যারাগ্রাফ যেগুলো আমি তোমার জন্য সহজ ভাষায় আনছি, এগুলো যদি তুমি একটু কষ্ট করে পড়াশোনা করো। সেন্টেন্স মেকিংটা তোমার আমি বুঝাই দিছি যে সহজে কেমনে লাস্ট 2-1 দিনের মধ্যে কেমনে সেন্টেন্স মেকিংটা আয়ত্ত করতে পারবা। আমি পিডিএফ দিয়ে দিমু, তুমি শুধু চ্যাট জিপিটির হেল্প নিবা, কিভাবে নিবা আমি সব বলে দিছি। বাকিটাও কালকে বেশি না, কালকে বরাবর আমাকে 30 মিনিট সময় দিও, আমি 30 মিনিট দিলে বাকিটাও কভার করে দিতে পারবো। আমি যদি তোমাকে আজকে 1 ঘন্টা সময়, কালকে আধা ঘন্টা সময়ের মধ্যে যদি পুরো ইংলিশ রিডেনে 20 মার্কের বসাই দিতে পারি, তাহলে তোমরা সারা জীবন যেখানে হাজার হাজার টাকা নষ্ট করছো, ওই জায়গায় তোমাদের কি এটার জন্য একটু সময় দেওয়া উচিত ছিল না? এই জিনিসটাই বুঝে আসে না। তোমরা এখন সময় এসে এই যে সেন্টেন্স মেকিং টেক্সট বুকের উপর নির্ভর করে, এক্সপ্লেনেশন টেক্সট বুকের উপর নির্ভর করে, এরপরে তোমার প্যারাগ্রাফ যেগুলো, এগুলো টেক্সট বুক ভিত্তিক প্যারাগ্রাফ আসে, বি ইউনিট পুরোটাই টেক্সট বুক কেন্দ্রিক, ইভেন এমসিকিউ এসে টেক্সট বুক থেকে আসে। সো টেক্সট বুক কি পড়ছো না পড়ছো আমি জানি না, এই জিনিস মাথায় রাখবা। যখন টার্গেট থাকে 20টা ক্লাসের মধ্যে ক্লাস শেষ করে দেওয়া, 25টা ক্লাসের মধ্যে ক্লাস শেষ করে দেওয়া, এটা টোটালি বিজনেস। আমি আমার ক্লাসের কখনোই তোমাদেরকে বলি নেই যে আমার 30টা লাগবে না 20টা লাগবে, আমি জীবনেও বলি নাই, কারণ আমি নিজেই জানতাম না যে আমার কয়টা লাগবে। আমি শুধু এইটা জানি যে আমার এতগুলো টপিক লাগবে এবং এতগুলো টপিক শেষ করতে হবে। এই শেষ করতে যে আমার প্রথম ব্যাচে তোমাদের মনে আছে 33টা ক্লাস লাগছে, কোনো 20 না 30টা, আমি জানিও না আমার কয়টা লাগবে।
যতটা লাগবে ততটা নেব। কখনো এরকম এইরকম 20টা ক্লাসে শেষ করব, 10টা ক্লাসে শেষ করে দিব, এগুলো হচ্ছে বিজনেস মাইন্ডেড। যত আগে শেষ করবো তত। এইরকম ফাঁকিবাজির মধ্যে কখনো পড়বে না। আমি এখানে তোমাদেরকে আরো কিছু কথা বলে যাই। এখন তো আমি স্বাধীন, মানে এখন আমার কথা বলতে কোনো সমস্যা না, আমি এখন স্বাধীন। এতদিন বিভিন্ন ফর্মালিটির মধ্যে ছিল, কোন কথা কার গায়ে লাগে। এখন ভাই আমি স্বাধীনভাবে উড়ি, এখন আমার ন্যায্য কথা বলতে কোনো মানে বাধা নাই। তোমাদেরকে আমি এক ধ্রুব সত্য কথা বলি, ঠিক যখন আবারও যারা বিজনেস করে অলওয়েজ বিজনেস করে, আবারও তোমরা বিজনেসের শিকার হবা, স্বাভাবিক। ডিউতে পরীক্ষা দিলে তোমার কি হবে না হবে এটা আমরা এখন জানি না, তবে দোয়া করি যাতে প্রত্যেকের ভাগ্য এখানে ভালো থাকে। বাট দিন শেষে এটা সত্য কথা, এই যে আমার এই গ্রুপ যেটা আছে, এই গ্রুপের মধ্যে একটা গ্রুপ থাকবে যারা বলবে আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ঢাবিতে এততম। আবার আরেকটা গ্রুপ তখন মানে হতাশ হয়ে যাবে, চান্স হবে না। তখন এই গ্রুপকে নিয়ে বিভিন্নভাবে বিজনেস হবে। আবার যারা চান্স পাবে বা হয়তো বা এখানে পড়ছে বা যাই পড়ছে, তোমরা আবার কি করবে জানো, ঠিক তোমাদেরকে নিয়ে আবার বিজনেস করবে। যা আমাদের মানে বিভিন্ন কোচিং গুলো থেকে, যেমন আমি একটু বলি, রাজশাহীতে যে ছেলেটা ফার্স্ট হয়েছে ইমরান, ফিন্যান্স টিচার, মানে ছেলেটা তো হচ্ছে মানে আমার জুনিয়র, এবং ও যে ফার্স্ট হয়েছে ওর সাথে প্রথম আমি কথা বলছি, মানে ওর সাথে কলে আমি কথা বলছি। এরপরে আমি বিভিন্ন জায়গায় জানাইছি যে ও আমাদের মানে হয়তো বা আমাদের কোনো ব্যাচে পড়ে নাই, বাট এমনিতে ও আমাকে বলছিল যে ভাই ও একটা কোচিং করতো অফলাইনে, নাম বলবো না, দরকার নাই কোনো কোচিং এর সমালোচনা করা, একটা বিসি কোচিং এ, হ্যাঁ একটা বিসি কোচিং এ পড়াশোনা করতো। ওই বিসি কোচিং এ সে যখন ভর্তি হয়েছে তারে বই দিছে পুরাতন বই। সে যখন বলছে আমার পুরাতন বই কেন দিচ্ছেন, ওই বিসি কোচিং তারে পুরাতন বই চেঞ্জ করে দেয় নাই। ওই বিসি কোচিং ক্লাসও নেয় নাই ঠিকভাবে। খুলনাতে একটা বিসি কোচিং এ পড়তো সে। আর সে যখন ফার্স্ট হয়েছে ওই বিসি কোচিং মাইকিং করে তারে নিয়া বললো যে ভাই এই বিসি কোচিং আমার লগে এরকম বিজনেস করছে, এখন আবার আমার নিয়ে বিজনেস করে বিসি কোচিং এ, যে আমার বইও দেয় না ঠিকভাবে, এখন বিসি কোচিং আবার সব জায়গায় প্রচার প্রচারণা করে। ইভেন বিসি কোচিং আমার বলে অন্য কোনো কোচিং ও ক্লাসও করানো যাবে না, কারণ আমি বিসি কোচিং এ পড়ছি। এই যে চান্স পাওয়ার পরও আবার বিসি কোচিং গুলা তোমাদেরকে নিয়ে আবার বিজনেস করবে, ক্রেডিট নেবে। তোমরা খুব ভালো করে জানো বিষয়গুলো, কেমন? ওকে, বিসি কোচিং হচ্ছে হিন্টস, বাকিটা বুঝে নাও বোকা ছেলেরা, কেমন? আসো, কি জানি বলতে লাগছে, আর কি বলিব। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে আরেকটা কথা বলবো, তোমরা ভুল করবা কোন জায়গাতে আমি তোমাদেরকে একটু বলি। আর কিছুদিন পরে ডিউতে পরীক্ষা দিবা, আর কিছুদিন পরে কি ঢাবিতে পরীক্ষা দিবা। কিছু পোলাপান এরকম হবে ঢাবিতে, হয়তোবা আমি তোমাদেরকে বলি, ডিউতে ধরো কোশ্চেন আমার ইজি হয়েছে, মোটামুটি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। এই সমীকরণগুলো এখন থেকে তোমাকে জানতে হবে। মনে করো ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন মোটামুটি ইজি হয়েছে, তোমার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, মোটামুটি তুমি দাগায় আসছো। এই হচ্ছে একটা ক্রাইটেরিয়া, নাম্বার 1। নাম্বার 2 হলো ডিউতে কোশ্চেন অনেক হার্ড হয়েছে। কি হয়েছে? কোশ্চেন অনেক হার্ড হয়েছে। কোশ্চেন হার্ড হলে তোমার পরীক্ষা তুলনামূলক একটু খারাপ হয়েছে। যখন কোশ্চেনটা ইজি হয়, বিশেষ করে গত বছর প্রশ্ন ইজি হয়েছিল, পোলাপান গুলা আইসা পারে না যে সাবদেরকে মাথার উপরে নিয়ে বসতো, আর ইংলিশ যে পড়াইছে ভাই আপনি ফেরেশতা, ভাই বাংলা যে পড়াইছে আপনি ফেরেশতা, অ্যাকাউন্টিং যে পড়াইছে আপনি ফেরেশতা। আসলে ফেরেশতা তো না, কোশ্চেন বোকা, কোশ্চেনটা ইজি হয়েছে, এই কারণে তোর পরীক্ষা ভালো হয়েছে। কোশ্চেনটা ইজি হয়েছে, স্যারের ক্রেডিট না, কোশ্চেন ইজি হয়েছে, পোলাপান লাফালাফি শুরু করে দিছে। এখন তুমি আমার বলো তো, কোশ্চেন যদি ইজিও হয়, সি ইউনিটে চান্স পাবে কয়জন? 950 জন। বি ইউনিটে চান্স পাবে কয়জন? 1700 জন। কোশ্চেন যদি কঠিনও হয়, সি ইউনিটে চান্স পাবে কয়জন? 950 জন। বি ইউনিটে চান্স পাবে কয়জন? 1700 জন। লাফালাফির কোনো কিছু নাই। কোশ্চেন যত ইজি হবে তত তোমার ক্ষতি, কারণ খারাপ ফেলটুস স্টুডেন্ট গুলো তখন ভালো করবে, কাটমার্ক অনেক বেড়ে যাবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। যেমন আমি তোমাকে বলি, গত বছর যেটা হয়েছে, একটি স্টুডেন্ট আমার খুবই ক্লোজ, আমি খুবই আন্তরিক একটা স্টুডেন্ট, নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না, খুবই ক্লোজ একটা স্টুডেন্ট। ওর মার্ক আসছিল 85 পয়েন্ট সামথিং, হতে পারে 25 বা 50 এরকম একটা মার্ক। ওর পজিশন আসছে সি ইউনিটে ঢাকা ইউনিভার্সিটিতে 1011 মেবি, আমি যতটুকু জানি 1011 এরকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে চান্স পাইতে হলো, যদি তোমার 950টা সিট না, এই জায়গাতে খালি হলে সর্বোচ্চ খালি হইব 10টা 20টা, 970-এর মধ্যে যদি তুমি থাকো তাহলে তোমার ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে একটা সিট মোটামুটি আসবে।
ওর 85.25 আসছে, ও যদি আর 85.50 মানে 25 0.25 মার্ক পায়, ও 900-র মধ্যেও ঢুকে যায়। তার মানে ও চান্স পায়নি। ওর জন্য খাতা চেকের মানে খাতা চেক ওইটার আবেদন আমি নিজে করছি, আমি নিজে দরখাস্ত লিখছি, আমি নিজে টাকা দিচ্ছি ওর চেকের জন্য, বাট আলটিমেটলি লাভ নেই। সো এই যে অনেকে আমরা ধরে নিই আমার চান্স হয়েই যাবে, আমার চান্স ঠেকায় কে, কোশ্চেন তো ইজি হয়েছে, আমি তো দাগাইছি, মনে হয় চান্স হয়েই যাবে আমার, এরকম ভুলগুলা করে 1 মাস ডাবির ভর্তি পরীক্ষার রেজাল্ট দেবে, 1 মাস পরে, 1 মাস মনে মনে মন কেলা খায়, হয়ে যাবে। এরপরে দেখে একটুর জন্য, এখানে লিখে রাখো আজকে সুফিয়ান ভাইয়ের কথাটা, 1 মার্কের জন্য, 1 মার্কের জন্য হাজার হাজার স্টুডেন্ট চান্স পাবে না, জাস্ট অনলি 1 মার্ক। এই আফসোস তোমার কলিজাটা ছিঁড়ে খাই ফেলবে তোমার। আহারে, একটা মার্ক যদি আর পাইতাম, আজীবনের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, একটা মার্ক যদি পাইতাম আজকে আমি ডাবিয়ান হইতাম। ইসরে, 1 মার্ক তো ভাই দূরে ভাই, 0.25 ভাই, 0.25, এই 0.25 এর জন্য হাজার হাজার স্টুডেন্ট ডাবিতে চান্স পাবে না। সি ইউনিট বলো, বি ইউনিট বলো, ইউনিট বলো, আফসোস করবি রে। আর একটা মার্ক যদি পাইতাম, তখন তুমি কি করবে জানো? তখন তুমি তোমার নিজেরে কলম দিয়ে গুতাইবা, কিনলে পাইলাম না। বিশ্বাস কর ভাই, আমার ভর্তি পরীক্ষার কোশ্চেন হার্ড হয়েছে, আমি তো বললাম না, আমি ইংলিশে 2টা এমসিকিউতে আমি পারি এগুলা, আমি ওই মারে ভুল লাগাইছি। আমি বাংলা 2022 সেশনে বাংলা গয়েন্টে কোশ্চেন আসছে কোনটা, ওই যে এই জীবন কি, সরি দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে, আমি পাশে একটা মেয়ে বসছে, আমার ইশারা দিচ্ছে এটা গুণ হবে না, সরি এটা গুণ হবে না, এটা প্রস্থ হবে, মেয়ের গুতানিতে আমি গুণ প্রস্থ দাগাই দিছি, আমার জ্বালাই পড়ে সারখার করছে। ওই 1 মাস ডাবির ভর্তি পরীক্ষার পর রেজাল্ট, আহারে কিল্লি ভুলটা করলাম, যদি আমি এই কোশ্চেনের জন্য চান্স না পাই, সারাদিন শুধু ক্যালকুলেশন করতাম, আমার মার্ক তো এত, চান্স কে আমি পাবো, মার্ক তো আমার এত, চান্স কে আমি পাবো, লিখিততে কত মার্ক আল্লাহ জানে, চান্স কে আমি পাবো। এই জিনিসগুলা যখন তুমি বিশ্বাস করো, তুমি শুধু কোশ্চেন নিয়ে মিলে, আহারে এই কোশ্চেনটা তো আমি পারি, কিল্লে দাগাইলাম নাই, এই একটা কোশ্চেন দাগালো তো আমার একটা মার্ক বাড়তো, আর আমার চান্সটা হয়ে যেত। আহারে ইংলিশ বাংলা সুফিয়ান ভাই পড়াইছে, এই একটা মার্ক যদি দাগাইতাম, এইখানে তো 2 মার্ক ভাই। এরপরে জিগে ভুল গেছে, আহারে এই যদি এই ভুলটা যদি না করতাম, এটা তো আমি পারি ভাই, এই ভুলটা যদি না করতাম, আমি ভুল করার কারণে তো আমার 0.25 মার্ক মাইনাস হয়েছে, এই ভুলটা না করলে তো আমার 1.25 মার্ক আমার বেশি হইতো। এই আফসোসটা জ্বালাই পড়ে সারখার করবে তোমারে। এখন থেকে রেগুলার একটাই অপশন, এইরকম প্রশ্নের মধ্যে পরীক্ষা দাও। ওয়েবসাইটের বুংবাং পরীক্ষা আমি কখনোই বিশ্বাস করি না, কখনোই বিশ্বাস করি না। আমি যেহেতু আলাদা হয়েছি ভাই, সামনে আমি এক্সাম বেস রাখবো ইনশাআল্লাহ, হয়তোবা তোমাদের বেসকে ফিরে দিচ্ছি, নেক্সট যে এক্সাম বেস। ভাই এক্সাম বেসের নিয়ম কি জানো? এক্সাম বেসের আসল খেলা হচ্ছে অফলাইনে পরীক্ষা নাও, যত বেশি অফলাইনে পরীক্ষা দিবা, এবং অফলাইনে পরীক্ষা নেওয়া পাশাপাশি তুমি যে পরীক্ষাটা দিবা, এই পরীক্ষা সলভ ক্লাস দেওয়া ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে দিব। যদি আমার ইংলিশ পড়াইতে, আমি প্রয়োজন ইংলিশে সলভ ক্লাস দিব, মানে সলভ ক্লাস দেওয়া সবচেয়ে ইম্পর্টেন্ট। বাট এই জিনিসগুলো এতদিন মুখ ফুটে নেই, এখন তো মুখ ফুটতে সমস্যা নেই, এই হলো অবস্থা। যেটা তোমাদেরকে বলতে রাখছিলাম, যেই জিনিসটা ডিউর ভর্তি পরীক্ষার পরে আমি তোমাদেরকে বলি, যেদিন ভর্তি পরীক্ষা হবে তোমরা ডিউতে ভর্তি পরীক্ষা দিবা, ওই দিন আমি তোমাদেরকে সলভ ক্লাস, মানে তো ওই দিন কোশ্চেনের সলভ দেবো। আমরা অনেকে কি বলি, না আমি সলভ দেখবো না, দেখলে আমার ভয় লাগে, এই কাজটা কখনোই করবো না। ওই দিন আমি তোমাদেরকে সলভ দেখাবো, সলভ দেওয়ার পরে মোটামুটি একবারে খুব কমন কথা, গত বছরের কাটমার্ক ছিল তোমার 85 পেয়েও চান্স পায়নি, দ্যাট মিনস 86-র মতো অ্যাভারেজ কাটমার্ক, 86 প্লাস, এটা ওকে ফাইন, মানে এটা হচ্ছে গত বছরের কাটমার্ক। তার মানে তুমি মোটামুটি যদি তোমার 86 থেকে 87 এরকম একটা মার্ক যদি তোমার মনে হয় যে তুমি পাবা, অথবা কোশ্চেনের আলোকে আমরা বলে দিব মোটামুটি কাটমার্কটা কেমন হতে পারে, এটা আমরা মোটামুটি গেস করতে পারি, কোশ্চেন দেখতে বুঝতে পারি, সো বলে দিব। এরকম একটা মার্ক যদি তোমার এনশিওর হয়, মানে যদি তুমি 90 প্লাস থাকে, তাহলে আলহামদুলিল্লাহ তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ, আল্লাহ যদি সব ঠিক রাখে, কোনো ভুল যদি না করো ঠিক। এর নিচে 88 89ও ভালো, বাট 87 এর নিচে নামলে মানে আল্লাহর উপর তাওয়াক্কুল, হইতে পারে না হইতে পারে। তোমরা যে ভুলটা করবা, 1 মাস অনেকে ওয়েট করবে না, অনেকে ঢাবিতে ভর্তি পরীক্ষা একটু 19-20 হলে হাল ছেড়ে দিবে, পড়াশোনাই করবে না, মন মেজাজ খারাপ হবে, এই জায়গায় ভুল করবা না। ডাবিতে তুমি মিলাবা তোমার মার্ক কত, যখন তুমি দেখবে 86-এর গোড়ার মধ্যে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছাড়ি দাও, আল্লাহ যদি আমার রাখে ইনশাআল্লাহ ডাবিতে আমি চান্স পাবো, যদি না রাখে, এই জিনিসগুলো এখনই নিজের মনের মধ্যে সেট করে রাখো। আমার যদি ডাবিতে আল্লাহ যদি কপাল রাখে, যদি এরকম এটার উপরে 87 88 89 যদি মার্ক আসে,
তাহলে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ যদি কপালে রাখে আমি ইনশাল্লাহ পাবো। যদি আমার এরকমের মধ্যে ঝুলন্ত অবস্থায় যেমন 85, 86, 87 এগুলো হচ্ছে কি তাকদীর, আল্লাহ চান্স দিতেও পারে, চান্স হইতেও পারে, নাও হইতে পারে। এই যে আমি যার কথা বললাম, কতজনের কথা, মানে এর কথা কেন বলছি, খুব ক্লোজ, এর মানে ডাবিতে এর রিচেক খাতা আওয়াজ চেক আমি করাইছি, বাট ডাবিতে তুমি খাতা চেক করলে এগুলোর কোনো ভ্যালু থাকে না, এগুলো দেখেও না স্যাররা, শুধু শুধু টাকা নষ্ট হয়, দেখেও না খুব একটা, কোনো রেজাল্টও চেঞ্জ হয় না, বাট হয় নাই। সো এইরকম যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কি মানে আল্লাহর উপর তাক্কুল করেন না, আমার চান্স হইতে পারে, না হইতে পারে। এই মুহূর্তে তুমি কি করবা, বা এই যে মনে করো 90 নিচে যারা পাবা, প্রত্যেকের উচিত যেদিন ডাবিতে ভর্তি পরীক্ষা দিচ্ছ, মানে অনেক ভুল করছো হয়তো, বা কোনো না কোনো ভুলের কারণে হয়তো বা তোমার হয়তো হইতেও পারে, না হইতে পারে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আবার কষ্ট করে বাকি যে জায়গা সিইউ আছে, অথবা আরইউ আছে, অথবা জেইউ আছে, অথবা জিএসটি আছে, আল্লাহর রাস্তায় বাকি জায়গাগুলোর জন্য পড়াশোনা শুরু করে দিও। চান্স হইলে আলহামদুলিল্লাহ, না হলে যাতে অ্যাটলিস্ট এই জায়গাগুলোতে ভালো করতে পারো। আমি কেন বলছি, আমি তোমাকে বলি, আমার যখন ডাবিতে আমি যখন ভর্তি পরীক্ষা ভুল করছি, এই কথাগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ ডাবির ভর্তি পরীক্ষার যেদিন, ওই দিন তোমরা খেয়ে হারিয়ে ফেলবা, কি করবা না করবা, মানে কোন দিকে যাবা না যাবা, এগুলো তোমরা ভুলে যাবা, খেয়ে হারিয়ে ফেলবা। তো এই কারণে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলি। আমি কি করছি, যে যখন ডাবিতে ভর্তি পরীক্ষা দিয়ে আমার পরীক্ষা একটু আনুমানিক খারাপ হয়েছে, কারণ আমি কিছু ভুল করছি, যদি আল্লাহর রহমত থাকতো, যদি এই ভুলগুলো না করতাম, ভাই সুফিয়ান টপে থাকতো, বাট এই ভুলগুলো করার কারণে একটু মিডিলে চলে আসছি। বাট যাই হোক, এরপরে তোমার কি বলে মিলাবা। এরপরে আমার কি হয়েছে আমি বলি, আমার ঢাবির ভর্তি পরীক্ষা গেছে মেবি 13ই মে 2023, 13ই মে 2023 সালে আমি ঢাবিতে ভর্তি পরীক্ষা দিছি। এরপরে 20 মে হচ্ছে আমার সিইউতে পরীক্ষা, আমি একটা বিন্দু পরিমাণও সিইউর জন্য পড়ি নাই। এরপরে 19 তারিখ গেছি চট্টগ্রামে, 19 তারিখ চট্টগ্রামে গেছি। এরপর আমি সিইউ ক্যাম্পাস ঘুরলাম পরীক্ষার আগের দিন, যারা যায় ওরা মোটামুটি একটু ক্যাম্পাস ঘুরে। এরপর আমার অনেক খারাপ লাগতেছে, আরে সিইউ ক্যাম্পাস এত সুন্দর একটা ক্যাম্পাস, এই একটা সপ্তাহ যদি পড়াশোনা করতাম, সেম পড়াইগুলোতে একটা সপ্তাহ যদি পড়াশোনা করতাম, তাহলে হয়তো আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার মতো একটা যোগ্যতা থাকতো। যখন আমি রাজশাহীতে গেছি, রাজশাহীর জন্য আবার একটু পড়ছি, তখন আফসোস হয়েছে, আরে রাজশাহী ক্যাম্পাস এত সুন্দর, এত সুন্দর পরিবেশ, একটু যদি পড়াশোনা করে আসতাম, হয়তো আজকে রাজশাহী ক্যাম্পাসও তো হয়ে যেত। এরকম যখন তুমি জাহাঙ্গীরনগরে যাবা, তখন আফসোস করবা, আরে একটু যদি। এই কারণে দাবিতে আল্লাহ যা রাখছে কপালে তাই হবে। বাট এরপরে বাকি জায়গাগুলোর জন্য যেদিন পরীক্ষা দিচ্ছে ওই দিন থেকে লেগে থাকতে হবে, ওই দিন থেকে লেগে থাকতে হবে, ওই দিন থেকে পড়াশোনা করতে হবে। বাট আমরা আবারও ভুল করবো কোন জায়গাতে জানো, যেই মানুষগুলো আমরা জানি এরা আমাদেরকে নিয়ে বিজনেস করবে, আমরা আবার তাদের কাছে বিজনেসের শিকার হবো। এটাই হচ্ছে দুর্ভাগ্য। ওকে, এই জায়গাগুলোর জন্য লেগে থাকবো। লাস্ট আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এটা আমি যেহেতু শেষ সময় তোমাদেরকে ফুল সাপোর্ট দিয়ে আসছি, ডিউতে অনেকে দূর থেকে আসবা, এই জায়গা আমি তোমাকে বলি, তোমরা এই জায়গা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট। এই জায়গা তোমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হোক, এটা আমি চাই না। বিশেষ করে যারা ঢাকাতে ভর্তি পরীক্ষা দিতে আসবা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যারা দিতে আসবা, 90+ কি জিপিএ নাকি উইদাউট জিপিএ সহ, জিপিএ ছাড়া না, জিপিএ সহ, যখন তুমি ঢাকা ভর্তি পরীক্ষা দিতে, বিশেষ করে যারা ঢাকাতে আসবা, আমি বলি যাদের রিলেটিভস আছে তারা রিলেটিভসের বাসায় থাকবা। আবার রিলেটিভসের বাসা তোমার কেন্দ্র থেকে অনেক দূরে, এরকম হলে আবার হবে না, সকাল সকাল অনেক জ্যাম থাকবে, অনেক আগে বের হতে হবে তোমার। আশপাশে যদি রিলেটিভস থাকে তাদের ইয়ে থাকবা। যাদের একবারে রিলেটিভস বলো, বন্ধু বান্ধব বলো, কেউ নেই, ভাই আমার ঢাকাতে থাকার মতো কেউ নেই, অনেকে কি করে আমি তো দেখি, অনেকে কি করে বাসে করে আসে, রাতে 2টা বাজে বাস নামায়, এরপর এই ছেলেটা এই মেয়েটা ঢাকা ইউনিভার্সিটির মাঠের মধ্যে তার মারে নিয়ে রাতে বসে থাকে, সকাল 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত এখানে বসে থাকে। কোথায় ঘুমাবে? কার্জন হলের মাঠে, কলা ভবনের মাঠে বসে থাকে, কিছু একটা বিষয় সারা রাত কাটায়। এইরকম যদি কারো একবারেই কোনো জায়গা না থাকে, তোমাদের জন্য কোনো টেনশন নেই। বিশেষ করে ছেলেরা যারা আছো, তোমাদেরকে আমি আমার হলের মধ্যে রাখবো, কোনো সমস্যা নেই। আমার 2071 হল আছে, ওখানে বিশাল বড় গণরুম আছে, রাত কাটানোর জন্য একটা রুম, ওখানে ভাই তোমাদেরকে রাখবো। বাট আর মেয়েদেরটা আমি এখনো বলতে পারতেছি না, আমার যে সকল ফ্রেন্ডরা আছে মেয়েরা, আমি ওদেরকে বলে দেখবো যে ওদের হলের মধ্যে রাখার মতো কোনো অ্যাবিলিটি আছে কিনা, হয়তো একদিনের জন্য রাখতে পারে। যদি রাখে, আমি হয়তো বা কাছে রোকেয়া হল আছে বা অন্যান্য যে হলগুলো আছে কাছে ধরে ডাবির কলা ভবনের তোমাদের কেন্দ্রের দিকে, ওখানে রাখার আমি একটা ব্যবস্থা করবো। এটা কেন আমি তোমাদেরকে বলি, এই সাপোর্টটা ভাই 1000 টাকা দিলেও তুমি পাবা না। এই সময় সবাই, এই সময় মানে আমি কি বলবো, দুনিয়াটাই বিজনেস। এই সময় দেখবো অনলাইনে বিজনেস করবে। ঢাকা ইউনিভার্সিটির আশপাশে এক রুমের বাসা 1 রাতের জন্য 5000 টাকা। বিশেষ করে রাজশাহীতে যখন পরীক্ষা দিতে সবচেয়ে বেশি এটা হয়।
রাজশাহীতে পরীক্ষা দিতে গেলে মানুষ তো অনেক দূর থেকে যায় না, একদিন আগে যায়। একদিনে থাকার জন্য এক রুম ভাই 5,000 টাকা, কুত্তের মতো বিজনেস করে। ঢাকার মধ্যে এরকম বিজনেস করে, আজিমপুর পলাশী আশপাশে থাকার জন্য এক রুম 1,000 5,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা। যেন পুরো মাসে রুম ভাড়া হয় 3,000 4,000, একদিন এক রাতের জন্য 5,000 টাকা। এই সাপোর্টটা কেন ইম্পর্টেন্ট? কারণ পরীক্ষার আগে যদি তুমি একটু রিল্যাক্সে না থাকো ভাই, কখনোই তুমি মন মতো পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষার আগে একটু রিল্যাক্স রাখার ট্রাই করবা। যাদের একবারেই কোনো গতি না হবে, আমি ট্রাই করবো ভাই আমার হলের মধ্যে তোমাদেরকে রাখানোর জন্য, কেমন? ওকে, এইভাবে মানে আমি এই হেল্পগুলো তোমার করতে পারবো আর কি। ওকে 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 ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা করো একটু। অনেক কথা বলছে আজকে, এত কথা বলবো আমি ভাবিও নাই। বলো, আর কারো কোনো কোশ্চেন আছে? বলো। বলো বলো বলো, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। বলো বলো বলো। পিডিএফ কখন পাবা? পিডিএফ এই যে তোমাদের পিডিএফটা দিয়ে আমি খাইতে যাবো, বুঝছো? কিছু তো খাইনি, কিছু তো খাওয়া লাগবো। ওকে, আর কারো? সবাই হ্যাপি? ভাইকে বলো তো, সবাই হ্যাপি? রিটেন কি ইংলিশে 5 আর বাংলায় 5 আলাদাভাবে পাইতে হবে? এটা মেবি আলাদা কিনা আমি শিওর না। বি ইউনিটটা আসলে আমি শিওর না। সি ইউনিট মানে আলাদা না, সি ইউনিট একসাথেই। আর আমি আবার তোমাদেরকে বলি, যারা এর ইংলিশ মানে পাস নিয়ে টেনশন করো ভাই, তোমার চান্স পেতে গেলে তোমার রিটেনে মিনিমাম তোমাকে 30 মার্কের মতো একটা মার্ক, আর তুমি আসছো রিটেনে ইংলিশ পাস বাংলা ভাষা সব নিয়ে মিনিমাম 30 মার্কের মতো মার্ক এর উপরে পাবো তুমি। চান্স পেতে গেলে কষ্ট হয়েছে এরকম মার্ক পাইতে, বা তুমি আসছো ইয়ে নিয়ে। সি ইউনিট সি ইউনিট সি ইউনিট সি ইউনিট তোমাদের কিনে ভাই শুরু করবো, সমস্যা নেই। আগে আমি বি ইউনিট যারা আছে ওদের পরীক্ষাতে একবার নাকের ডোকায়, এই কারণে। কেমন? লক্ষ্মী সোনা মন্দিরা, ওকে ওকে ওকে। মোহাম্মদ রনি, আপনি অ্যাকাউন্টিং লাভার সার্চেন করো। কি রে এই কোশ্চেন আর কয়দিন করবে? মানে ও মানে বেশি সুখ আমার ভালো লাগে নাই তো, সুখে দেখতে আমার বুতি গিলেছে, এই কারণে আমি ছাড়ে দিচ্ছি। হ্যাপি? ডিউতে জিপিএ কত মার্ক? 20 মার্ক করে মাইট দিমো, একবার মাইট দিমো। এখন পরীক্ষার আগে দিয়ে আসছো তুমি এসব করতে। ঈশান, সি ইউনিটে বলে গেলেন? না রে ভাই, সি ইউনিটে কেন বলবো? সি এর পরীক্ষা একটু পরে, এই কারণে সি ইউনিটের আগে দেখবে আমি কি করি। কেমন? ওকে 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 ওকে। ঈশান, পরীক্ষার আগের রাতে আমি আসলে হলে থাকতে পারবো না, কারণ পরীক্ষার আগের রাতে আমি তোমাদেরকে 1 ঘন্টার ক্লাস নেব। তোমাদের মনে হচ্ছে এইচএসসি রাতে আমি পরীক্ষার আগের রাতে 1 ঘন্টার ক্লাস নিছি, পরীক্ষার এইচএসসির আগে যেরকম নিছি এইটার আগে আমি 1 ঘন্টা ক্লাস নেব, কারণ পরীক্ষার আগের রাত তোমরা এখন বই ধরলে তোমাদের খুব আউলা আউলা লাগবে। ওই দিন ভাইকে 1 ঘন্টা সময় দিও, এবং আমার বিশেষ আমি 1 ঘন্টা তোমাকে সাজেশন ভিত্তিক যা তোমার মাথার মধ্যে জাস্ট টাচ দিব, এই জিনিসগুলোই তো হয়তো বা আল্লাহ যদি ভাগ্যে রাখা হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় তার এইচএসসি পরীক্ষা না যে মানে সব কমন পড়বে, এই জায়গায় ভাগ্যের বিষয় আছে। আমি আমার জায়গা থেকে হাইস্ট ট্রাই করব। ওকে 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 ওকে, আমরা প্রত্যেকে হ্যাপি। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, সো আর কথা না বাড়াই, ইনশাল্লাহ কালকে আবার তোমাদের ইংলিশ টিচার তোমাদের ইংলিশের বাকি যেগুলো আছে এগুলো একটু দেখাবে। সো আমরা থাকবো সবাই ইনশাল্লাহ। এটা প্রাইভেট বেসে হবে, মানে এখানে হবে। কেমন? সি ইউনিট নিয়ে কিছু বললেন না, কিছু একটা পর্যন্ত। ও আচ্ছা 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 আচ্ছা, সি ইউনিট নিয়ে একটু বলি। যারা সি ইউনিট কারা কারা বলো? সি ইউনিট তোমাদেরকে আমি একটু বলি, তোমাদের যেতে এখনো সময় আছে, তোমরা কিভাবে এখন থেকে পড়বা। নাম্বার 1, তুমি প্রত্যেকটা সাবজেক্টের আগে সাজেশন মেক করো। বাংলা সাজেশন আমি দিছি, বাকি 4টা সাবজেক্টের সাজেশন কেউ দিবে আশাবাদ দাও। তুমি নিজে সাজেশন মেক করা কোশ্চেন ব্যাংকের আলোকে। কিভাবে মেক করবে এটা আমি আগে বলে দিছি। সি ইউনিট সাজেশন মেক করবা, এই সাজেশনের টপিকগুলো রিভিশন দিবা, এই জিনিসটা করবা। এরপরে তোমার এক্সাম দিবে। এখন যত পারো মডেল টেস্ট, যেহেতু সময় আছে যত পারো। আমি যদি পারি তোমাদের 5টা না 10টা মডেল টেস্ট নিব, সব ফ্রি ভাই। যত পারে আমি নিব, যতদিন সময় থাকে আমি নিব। এরপরে 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 আর এই জায়গা থেকে তোমাদের উইক পয়েন্ট কোন জায়গায় তোমরা দুর্বল, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং না কোন জায়গায় নাকি রিটেনে, এই জায়গাগুলো একটু আইডেন্টিফাই করে এগুলো একটু ভালো করে খেয়াল করবা। আর সি ইউনিট ভোকাবুলারি থেকে প্রশ্ন আসবে, ভোকাবুলারিটা একটু মনোযোগ দিয়ে পড়বে, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা মাস্ট বি আসবে। এরপরে তোমার স্পেলিং মাস্ট বি আসবে। এরপরে তোমার অ্যাপ্রোপ্রিয়েট স্পেলিং, এরপরে তোমার অ্যানালজি মাস্ট বি। সি ইউনিট অ্যানালজি ফরজ, বি ইউনিট অ্যানালজি ফরজ না।
সি ইউনিটের জন্য অ্যানালজি ফরস, অ্যানালজি মাস্ট বি আসবে। এরপর ইডিয়ম প্লেজ ইম্পর্টেন্ট, গ্রুপ বার খুব একটা না। এরপর আর কি কি আছে ভোকাব, সিনোনিম অ্যান্টোনিম তো মাস্ট বি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং, অ্যানালজি, এই তিনটা ফরজে আইন। সিনোনিম অ্যান্টোনিম যে কোনো একটা অথবা দুইটা মাস্ট বি আসবে, এগুলো মাস্ট বি ভালো করে করবে, কেমন? ওকে, ডিউ এর পর অন্য ভার্সিটির ক্লাস পাবো কি ভাইয়া? মানে এটা বিষয় হচ্ছে, আমি তোমাদেরকে বলি, আমি যে এখন এই জায়গায় ক্লাস নিচ্ছি, আমাকে এটা পেমেন্ট করে ক্লাস নিতে হচ্ছে। তোমরা আমাকে কোনো টাকা দিচ্ছ না, বাট আমাকে ক্লাস নেওয়ার জন্য টাকা দিতে হবে, কারণ কারো বোর্ড যখন আমি ইউজ করি, হয়তো বা মোবাইল আমার, ক্যামেরা আমার, ল্যাপটপ আমার, সব আমার, বাট এই যে আমি একটা জায়গায় ক্লাস নিব, কারো বোর্ড তো আমাকে কেউ মাগনা দেবে না। এখন আমি তোমাদেরকে এতদিন পড়াইছি, সো মানে শেষ সময় আমি যদিও হ্যাঁ আমি আমার লাইফে অনেক কিছু হয়ে গেছে, বাট আমি তো তোমাদেরকে ছেড়ে দিতে পারি না। সো এই কারণে আমি হয়তো বা এখন ফ্রিতে তোমাদেরকে পড়াচ্ছি। মানে চাইলেও তো একটা ব্যাচ দিলাম, আমার বিশ্বাস আমি যদি এখন একটা ব্যাচও দিতাম যে আমি এই জিনিসগুলো পড়াবো, চোখ বন্ধ করে আমি 200 স্টুডেন্ট পাইতাম। মানে চোখ বন্ধ করে আমি 200 স্টুডেন্ট পাইতাম, যে আমি বাংলা পড়াবো, বাকি এগুলো এক্সাম নিব, ইংলিশ যা লাগবে প্রয়োজন লিখিত পড়াবো, একটা রিটেনের ব্যাচ। দেখো বি ইউনিট রিটেন, তোমরা লিখিত ব্যাচ কিনে 1000 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে লিখিত ব্যাচ কিনো না? অ্যাটলিস্ট আমি যদি 500 টাকাও নিতাম, বি ইউনিট সি ইউনিট মিলে অ্যাটলিস্ট কমপক্ষে চোখ বন্ধ করে কিছু না বলে 200 স্টুডেন্ট আমি পাইতাম। গুণ দেয় কত টাকা। বাট এই লাস্ট সময় এসে আমি এখন, এমনি তো তোমরা মারা খাচ্ছো বিভিন্ন জায়গা থেকে, আমি আবার এর উপর বিজনেস করবো তোমাদেরকে নিয়ে, এই চিন্তা আমার মধ্যে কখনোই আসেনি। এরপরে আবার আমি যদি এখানে মানে তোমাদের এরপর আরো ক্লাস নিতে গেলে আমাকে এখানে পেমেন্ট দিয়ে নিতে হবে। সো এটা এখনো বলা যায় না, বাট আগে ডাবিতে ভর্তি পরীক্ষা দাও, এরপরে যা লাগে ইনশাল্লাহ ভাই করবো। আগে এটাতে পরীক্ষা দাও, এখনো ওইটা চিন্তা করিও না, আগে ডাবিতে তুমি ভালো করো, এরপরে তুমি বাকি জায়গায় চিন্তা করিও, কেমন? ঠিক আছে, ওকে, আমরা প্রত্যেকে ভালো থাকি। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? আমাদের কাছে কিছু হারে, তোমরা এখন কেন ডাবির পরে চিন্তা করো? ডাবির পরে যেটা লাগবে ওইটা তখন দেখা যাবে। আগে ডাবিতে পরীক্ষা দিবি না, আগে ডাবিতে চান্স পাওয়াই লাগবে, এর পরেরটা পর, আগে পাওয়াই লাগবে, এই চিন্তাতে ভালো করে পড়ো। পরীক্ষা যদি আল্লাহ না করুক কোনো কারণে যদি একটু মিস্টেক হয়, পরেরটা কি লাগবে এটা পরে দেখা যাবে, আগে এই জায়গা ভালো করো। ওকে, আর কিছু? ওকে ওকে, বি ইউনিট সিট কয়টা? আমি সি ইউনিট, বি ইউনিটে তোমাদের সিট হচ্ছে তোমার কয়টা, মানে মনে হয় 250 সিট মনে হয়। যারা সি ইউনিটে আসো, বি ইউনিটে আবেদন করছো, অবশ্যই পরীক্ষা দিবি, পরীক্ষা দিলে একটা এক্সপিরিয়েন্স হবে, অবশ্যই পরীক্ষা দিবে, কেমন? ওকে ওকে, কমেন্ট দেখেন না, কোশ্চেন করে কি করবো এখন দেখতেছি তো। আপনি আপনি তো বি ইউনিটের এক্সামও দিয়েছেন, তখন কিভাবে পড়ছেন? আপনি সিনিয়র স্টুডেন্ট না? আমি বি ইউনিটের জন্য খুব একটা পড়ি না, আমি বি ইউনিটে এক্সাম দিচ্ছি এক্সপিরিয়েন্সের জন্য, খুব একটা পড়িনি, আমি এক্সপিরিয়েন্সের জন্য দিচ্ছি। ওকে ওকে, সুনামদণ্ড ব্যাচ দিয়ে সুনামদণ্ড মারা। ঈশান ভাই, আমার টার্গেট তো ডিও, আপনার জুনিয়র যেভাবে হোক সেভাবে পড়ার, আর আপনি সাজেশন দেন। আমি বাংলা সাজেশন দিলাম, ইংলিশ রিটেনে বি ইউনিটের কি দিচ্ছে এগুলো দিলাম, আর সি ইউনিট তো সাজেশন দেওয়ার মধ্যে কিছু নেই, সি ইউনিট তো সবে, সি ইউনিট আজকে বাক্য শুদ্ধিকরণ যা দেখেছি এগুলো সবগুলো প্র্যাকটিস করবা। আর এরপরে ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ। তোমাদেরকে আমি রায়হানকে আমি ক্লাস নিতে বলছি, রায়হান যদি ক্লাস না নেয় ট্রান্সলেশন, তাহলে আমি মারিয়ে ফেলবো একবারে। আর অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এগুলো একটু ভালো করে পড়িও, কেমন? ভাই আপনি জিপিএস ছাড়া কত পাইছিলেন? আমার জিপিএস ছাড়া মার্ক ছিল মনে হয় তোমার, মানে আমার জিপিএস ছিল তোমার 80 মার্কের মতো, 80 মার্ক মনে হয় জিপিএস, তার মানে জিপিএস আমার 60 মার্ক। সো ডাবিতে পাইতে গেলে এটা খুব মানে মানে আমারটা ছিল কি, লিল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিচ্ছি, চান্স হইতেও পারে না হইতে পারে, এরকম একটা মার্ক ছিল, কেমন? ওকে ওকে, আর কিছু? ঠিক আছে, আমি আর আজকে কথা না বাড়াই, অনেক রাত হয়ে গেছে। ওকে, আমরা প্রত্যেকে ভালো থাকি, সুস্থ থাকি। ভাই পিডিএফটা একটু পরে দিয়ে দিচ্ছি, পিডিএফটা অ্যাটলিস্ট পড়িও। বি ইউনিট রিটেন 40টা মার্কের, মানে এই যে বাংলাতে 20 মার্ক আর ইংলিশে এগুলো, আর বাকিটা যতটুকু লাগে এটা আমি কালকে দেখাই দিব। ওকে ওকে ওকে, তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে ভাইকে ইনবক্সে দিও। গুড বাই, টাটা, আল্লাহ হাফিজ।